আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। আজকের আলোচনা অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে সেল এবং আরেকটি হচ্ছে সেল ডিভিশন। খুবই সম্পর্কযুক্ত দুটো টপিক, কোষ এবং কোষ বিভাজন। প্রথম আমাদের আলোচনা শুরু করবো আমরা কোষ দিয়ে। কোষ বলতে আসলে বোঝায় এটা কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যকরী একক। গঠন এবং কার্যকরী একক কোষ, এই জিনিসটা এক্সপ্লেইন করা যাবে আরেকটু ইলাবোরেটিভ ওয়েতে। যদি আমরা বলি যে জীবদেহ, সেই জীবদেহকে যদি আমরা ক্রমান্বয়ে ভাঙতে থাকি তাহলে আমরা পাবো কিছু সিস্টেম। যেমন মানুষের শরীরে আমরা পাই ডাইজেস্টিভ সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম। সিস্টেমের অন্তর্ভুক্ত অংশগুলো হচ্ছে কিছু অর্গানস, অঙ্গ। অঙ্গ তৈরি হচ্ছে অনেক ধরনের টিস্যু নিয়ে, টিস্যু তৈরি হচ্ছে অনেকগুলো সেল নিয়ে। তাহলে আমরা যদি চিন্তা করি যে একটা জীবদেহের ঠিক মূল অংশে আমি যেতে চাই, তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলে বডি, তারপরে কিছু সিস্টেম, তারপরে কিছু অর্গানস, তারপরে কিছু টিস্যু এবং সর্বশেষ হচ্ছে সেল। এখন সেলের কথায় যখন আমরা চলেই আসলাম, সেল কত ধরনের হতে পারে? সেলের ক্ষেত্রে আমরা মনে রাখবো রুল অফ টু, অর্থাৎ সেলকে যতভাবেই ভাগ করা যায় না কেন প্রত্যেক ক্ষেত্রে সেল হবে দুই ধরনের। অবস্থানগতভাবে ভাগ করা যায়, গঠনগতভাবে, কার্যগতভাবে এবং ক্রোমোজোমের বিন্যাস অনুযায়ী। অবস্থান অনুযায়ী সেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী কোষ এবং অপরটি হচ্ছে উদ্ভিদ কোষ। গঠন অনুযায়ী সেল দুই ধরনের, একটি হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং অপরটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলকে আমরা আরো বলি সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, প্রোক্যারিওটিক সেলকে আমরা বলি প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ। কাজের উপর ভিত্তি করে হতে পারে দুই ধরনের, একটি হচ্ছে দেহকোষ এবং অপরটি হচ্ছে জনন কোষ। ক্রোমোজোমের বিন্যাস অনুযায়ী হতে পারে দুই ধরনের, সেটি হচ্ছে হেপ্লয়েড এবং ডিপ্লয়েড। প্রত্যেকটি নিয়েই আমরা খুব অল্প করে কিছু মেইন কথা বলার চেষ্টা করব। যেমন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে যদি প্রধান একটি পার্থক্য বলতে বলা হয়, তাহলে বলতে হবে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের উপস্থিতি, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে পাওয়া যায় না। দ্বিতীয় আরেকটি জিনিস উদ্ভিদ কোষের জন্য অনন্য, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি। উদ্ভিদ কোষে এই যে দুটো জিনিস আমরা বললাম, তার সাথে 3 নম্বর আরেকটি জিনিসও এক্সট্রা থাকতে পারে, যেটা প্রাণী কোষে সাধারণত কম থাকে বা থাকে না, সেটি হচ্ছে কোষীয় গহ্বর। চতুর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যেটি উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, যা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, যা প্রাণী কোষে থাকে। গঠনগতভাবে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, সুকেন্দ্রিক এবং প্রাককেন্দ্রিক। তার মানে হচ্ছে যে কেন্দ্রটা সুগঠিত, একটা কোষের কেন্দ্র বলতে বোঝায় নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায়? আমরা জানি নিউক্লিয়াসের গঠনে মোটামুটি 4টি অংশ পাওয়া যায়, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা। যদি এর মধ্যে কোনো না কোনো একটি অংশের ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারি না। সেই সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে ইউক্যারিওটে, আর নিউক্লিয়াসের গঠনগত যদি কোনো তারতম্য ঘটে তাহলে সেটা পাওয়া যাবে প্রোক্যারিওটে। কার্যগতভাবে দেহকোষ এবং জননকোষ। আমরা জানি দেহের বিভিন্ন অংশ গঠনকারী কোষগুলো হচ্ছে দেহকোষ, কিন্তু জননাঙ্গ, জনন এই সম্পর্কিত কাজগুলো যে করছে তাদেরকে বলা হচ্ছে জনন কোষ। আমরা জানি জনন কোষ বলতে বোঝায় দু ধরনের জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, যারা পরবর্তীতে জাইগোট তৈরির মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ প্রাণী তৈরির প্রক্রিয়া শুরু করে। ক্রোমোজোমের বিন্যাস অনুযায়ী আমরা বলছি হেপ্লয়েড এবং ডিপ্লয়েড। হেপ্লয়েডকে আমরা রিপ্রেজেন্ট করি n দিয়ে, ডিপ্লয়েডকে আমরা রিপ্রেজেন্ট করি টুয়াইস n দিয়ে। এই n টুয়াইস n তারপরে কি হতে পারে, আমরা আরেকটা টার্ম উচ্চারণ করি, সেটা হচ্ছে ট্রিপ্লয়েড। যেমন আমরা দেখি যে নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় একটা টার্ম ব্যবহার করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। সেই দ্বিনিষেক প্রক্রিয়ার অংশ হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগেমিটের সংযুক্তি। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন পুংগেমিটের সংযুক্তি হবে, সেকেন্ডারি নিউক্লিয়াসে দুটো নিউক্লিয়াস, দুটো ক্রোমোজোম আলাদা আলাদা ভাবে ছিল, তার সাথে যদি আরেকটা n লাগে তাহলে সেটা হয়ে যাচ্ছে থ্রাইসেন, যেটাকে আমরা বলছি ট্রিপ্লয়েড। সেই ট্রিপ্লয়েড অবস্থাটা যার ক্ষেত্রে পাওয়া যায় সেটি হচ্ছে অ্যান্ডোস্পার্ম বা শস্য। কথা হচ্ছে টুয়াইসেন থ্রাইসেন হলো n/2 কি হওয়া সম্ভব কিনা? আমরা ধরে নিব n/2 হওয়া কখনোই সম্ভব না। সো n এবং টুয়াইসেনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে মাইটোসিস এবং মায়োসিস দুই ধরনের সেল ডিভিশনই সম্ভব, কিন্তু হেপ্লয়েড সেলের ক্ষেত্রে কখনোই মায়োসিস সম্ভব না। কারণ কি? কারণ মায়োসিসের ক্ষেত্রে আমরা জানি যে একটি মাতৃ কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। আমরা প্রথমেই বলে দিয়েছি
n হতে পারে, টুয়াইস n হতে পারে, থ্রাইস n হতে পারে, কিন্তু n/2 সম্ভব না। তাহলে আমাদের এখানকার কি পয়েন্ট হচ্ছে, হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে অনলি মাইটোসিস, ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে মাইটোসিস প্লাস মায়োসিস যে কোনোটাই হতে পারে। সেলের প্রকারভেদের পর আমরা চলে যাচ্ছি সেলের অংশ বা কম্পোনেন্টস এর আলোচনায়। একটা সেলের কম্পোনেন্টস কে আমরা কিভাবে ভাগ করতে পারি? সেলের মধ্যে আমরা লিখলাম প্রথমে সেল ওয়াল প্লাস মাইনাস সেল মেমব্রেন। ইচ্ছা করে এভাবে আমরা লেখার চেষ্টা করলাম, কিন্তু কথাটা আসলে এরকম হওয়া উচিত না, হওয়া উচিত সেল মেমব্রেন প্লাস মাইনাস সেল ওয়াল। তার মানে একটি সেলের অপরিহার্য অংশ হচ্ছে সেল মেমব্রেন। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ সব ক্ষেত্রেই সেল মেমব্রেন থাকে, কিন্তু সেল ওয়াল সবার অপরিহার্য বৈশিষ্ট্য না। আমরা আগেই বলেছি যে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে সেল ওয়ালের উপস্থিতি। দুই নম্বরে আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়, একটি হচ্ছে ম্যাট্রিক্স এবং অপরটি হচ্ছে অর্গানালিস বা অঙ্গাণু। ম্যাট্রিক্সকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, যেটি বাইরে থাকে সেটিকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, যেটি তুলনামূলকভাবে ভেতরে অবস্থান করে তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। অর্গানালিস দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে মেমব্রেন বাউন্ড, তার মানে ঝিল্লিবদ্ধ, এবং আরেকটি হচ্ছে মেমব্রেন লেস, তার মানে ঝিল্লি বিহীন। এই মেমব্রেন বাউন্ড এবং মেমব্রেন লেস অর্গানিজম নিয়ে আমরা ঠিক একই কথা বলবো। তার আগে আমরা বলে নেই সেলের আর কম্পোনেন্ট গুলো কি কি। 3 নম্বরে আমরা মনে রাখবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের উপাদানগুলোর কথা একটু আগেই বলেছি। সর্বশেষ হচ্ছে কোষস্থ নির্জীব জড় বস্তু, যেগুলোর কোনো ফাংশনাল সিগনিফিকেন্স নেই। মেমব্রেন বাউন্ড এবং মেমব্রেন লেস অর্গানিজ আমাদেরকে মনে রাখতে হবে। মেমব্রেন বাউন্ড এবং মেমব্রেন লেস অর্গানিজ মনে রাখার জন্য আমরা দুটো নিউমোনিক্স মনে রাখার চেষ্টা করব। মেমব্রেন বাউন্ড অর্গানালিজ মনে রাখার জন্য আমরা মনে রাখবো মতিনের ভাই ইংরেজি, গণিত ও লতে পড়ে। মতিন দিয়ে আমরা মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, ভাই দিয়ে আমরা মনে রাখবো ভেসিকল এবং ভেকুয়াল, ইংরেজি দিয়ে আমরা মনে রাখবো ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গণিতে মনে রাখবো GB গোলজি বডি, লতে মনে রাখবো আমরা লাইসোজোম, পতে আমরা মনে রাখবো প্লাস্টিড এবং পারঅক্সিজোম। এই অর্গানিজম নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে মেমব্রেন লেস অর্গানিজম। মেমব্রেন লেস অর্গানিজম মনে রাখার জন্য আমরা আরেকটি নিউমোনিক্স মনে রাখতে পারি, সেটি হচ্ছে রাইসুল ইন্টারন্যাশনাল মলম পার্টির সেন্ট্রাল মেম্বার। রাইসুল দিয়ে আমরা মনে রাখবো রাইবোজোম, ইন্টারন্যাশনাল দিয়ে আমরা মনে রাখবো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মলম দিয়ে আমরা মনে রাখবো মাইক্রোফিলামেন্ট। দুটো একই গোত্রীয় অংশের নাম আমরা উচ্চারণ করে ফেলেছি। পার্টি দিয়ে আমরা মনে রাখবো প্রোটিওজোম, সেন্ট্রাল দিয়ে মনে রাখবো সেন্ট্রোজোম এবং মেম্বার দিয়ে আমরা মনে রাখবো মাইক্রোটিউবিউল। এখানে তিনটি একই জাতীয় জিনিস আছে, যেমন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল। এই তিনটি কম্পোনেন্টকে আমরা একত্রে বলি সাইটোস্কেলেটন। যেহেতু এদের নামগুলো চলে এসেছে আমাদের আলোচনায়, আমরা সাইটোস্কেলেটন সম্বন্ধে একটু কথা বলে সেল ওয়াল, সেল মেমব্রেন এবং অর্গানেলস নিয়ে একটু কথা বলবো। সাইটোস্কেলেটন নামটা খুবই সুন্দর, নামের মধ্যেই হয়তো কিছু মিনিংস লুকিয়ে আছে, সাথে আরো কিছু কথা আমরা মনে রাখার চেষ্টা করব। সাইটোস্কেলেটনের কম্পোনেন্টগুলোকে আমরা যদি মনে রাখার সুবিধার্থে একটু সুন্দর করে সাজাই, তাহলে আমরা প্রথমেই লিখব মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং সর্বশেষ আমরা লিখব মাইক্রোটিউবিউল। মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল এভাবে সাজানোর উদ্দেশ্য হচ্ছে এতে যে ডায়ামিটার আছে সেটা আমরা ছোট থেকে বড়র দিকে সাজিয়েছি। ডায়ামিটার হচ্ছে 8 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার এবং 25 ন্যানোমিটার। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো ডায়ামিটার ছাড়াও, সেটি হচ্ছে এদের গঠনকারী প্রধান প্রোটিনের নাম কি। মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে নাম হচ্ছে অ্যাক্টিন, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে হচ্ছে ক্যারাটিন এবং মাইক্রোটিউবিউলের ক্ষেত্রে নামটা খুব সহজেই মনে রাখা যায়, টিউবিউলিন। মাইক্রোটিউবিউল, টিউবিউলিন। আমাদেরকে যদি বলা হয় যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজকে অথবা মাইক্রোফিলামেন্টের কাজকে অথবা মাইক্রোটিউবিউলের কাজকে আমরা আলাদা আলাদাভাবে মনে না রেখে একসাথে খুব কমন কয়েকটি কথা মনে রাখার চেষ্টা করব।
এক নম্বর হচ্ছে সেল রিজিডিটি, সেলের অভ্যন্তরীণ দৃঢ়তা প্রদান। দুই নাম্বার সেল মোবিলিটি, সেলকে চলাফেরায় সাহায্য করার জন্য কিছু উপাদান আছে, সেই উপাদানগুলোর মধ্যে আছে সিলিয়া, ফ্লাজেলা। সিলিয়া এবং ফ্লাজেলা নামক উপাদান গঠন করতে সাহায্য করে সাইটোস্কেলেটন। এরপরে আমরা মনে রাখবো সেল ডিভিশন। সেল ডিভিশনেও সাইটোস্কেলেটনের একটা প্রধান ভূমিকা আছে। আমরা জানি সেল ডিভিশনের প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, সেই স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাইটোস্কেলেটন একটি প্রধান ভূমিকা পালন করে। এই তিনটি হচ্ছে সাইটোস্কেলেটনের প্রধান তিনটি কাজ, সবার ক্ষেত্রে এই তিনটি কাজ প্রযোজ্য। সাইটোস্কেলেটনের আলোচনার পরে আমরা ধারাবাহিকভাবে শুরু করব সেল ওয়াল, সেল মেমব্রেন এবং অন্যান্য অর্গানেলিস সংক্রান্ত আলোচনা। সর্বশেষ নিউক্লিয়াসের আলোচনা দিয়ে আমরা আমাদের লেকচার শেষ করব। প্রথমে শুরু করা যাক সেল ওয়ালের আলোচনা। সেল ওয়ালের গঠনের ক্ষেত্রে আমরা যদি দুটো ভাবে আলোচনা করার চেষ্টা করি, একটি হচ্ছে ম্যাক্রোস্কোপিক গঠন, একটি হচ্ছে মাইক্রোস্কোপিক গঠন। ম্যাক্রোস্কোপিক গঠনে সেল ওয়ালে প্রধানত তিনটি জিনিস পাওয়া যায়। সবচেয়ে মাঝখানে থাকে মধ্য পর্দা, তাকে ঘিরে থাকে প্রাথমিক প্রাচীর এবং প্রাথমিক প্রাচীরকে ঘিরে থাকে সেকেন্ডারি প্রাচীর। এদের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কয়েকটি পয়েন্ট, যেমন খণ্ডায়ন আছে কি নাই। আমরা মনে রাখবো মধ্য পর্দা খণ্ডিত না, সেটা কন্টিনিউয়াস একটা অংশ। মধ্য পর্দাকে ঘিরে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর দুটোই খণ্ডিত অংশ। দুই নম্বরে আমরা মনে রাখবো সেটা হচ্ছে স্তর সংখ্যা। মধ্য পর্দা এবং প্রাথমিক প্রাচীর সাধারণত এক স্তর বিশিষ্ট হয়, সেকেন্ডারি প্রাচীর সাধারণত 1 থেকে 3 অথবা 5 স্তর বিশিষ্ট পর্যন্ত হতে পারে। তিন নম্বরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্রধান উপাদান কি। মধ্য পর্দার ক্ষেত্রে আমরা মনে রাখবো পেকটিক অ্যাসিড, পেকটেট লবণ এবং প্রোটোপেকটিন। তার মানে পেকটিন শব্দটা আমাদের মাথায় রাখতে হবে। মধ্য পর্দার প্রধান উপাদান হচ্ছে পেকটিন। প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রাথমিক প্রাচীরে যা আছে সেকেন্ডারি প্রাচীরে তা থাকতেই পারে। তার মানে সেকেন্ডারি প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, তার সাথে যুক্ত হবে লিগনিন এবং সাথে যুক্ত হবে মধ্য পর্দার উপাদান পেকটিন। সেল ওয়ালের ম্যাক্রোস্কোপিক গঠনের পর আমরা যেটা মনে রাখবো এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূক্ষ্ম গঠন বা মাইক্রোস্কোপিক গঠন। আমরা যদি সেল ওয়ালকে ক্রমান্বয়ে ভাগ করতে চাই তাহলে সেল ওয়ালে আমরা পাবো সেলুলোজ। 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে তৈরি হবে সেলুলোজ চেইন। 1 থেকে 3000 সেলুলোজ মলিকিউল। 100টা সেলুলোজ চেইন নিয়ে তৈরি হবে মাইসেলি। 20টা মাইসেলি নিয়ে তৈরি হবে মাইক্রোফাইব্রিল এবং 250টা মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল। তাহলে এই ক্রমান্বয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেল ওয়াল টু ম্যাক্রোফিব্রিল অথবা ম্যাক্রোফিব্রিল টু সেল ওয়াল। সেল ওয়ালের আলোচনার পরে আমরা চলে যেতে চাই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা বায়ো মেমব্রেনের আলোচনায়। সেল মেমব্রেন একটি কোষের অপরিহার্য বৈশিষ্ট্য। নিউক্লিয়াস কখনো কখনো অ্যাবসেন্ট থাকতে পারে, কিন্তু সেল মেমব্রেন কখনো অ্যাবসেন্ট থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, খুব বেসিক কথা, সেটা হচ্ছে যেখানে আমরা মেমব্রেন দেখবো আমরা মনে রাখবো মেমব্রেনের উপাদান হচ্ছে ফসফোলিপিড। এই জিনিসটা এক্সপ্লেনেশন আমরা এখানে করার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাই প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল নামে যে মডেলটা আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা দেখে যাই একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তার মধ্যে খুব অল্প অল্প আকারে কিছু কোলেস্টেরল থাকে, তার সাথে কয়েক ধরনের প্রোটিন সংযুক্ত থাকে। প্রোটিনের সাথে অথবা লিপিডের সাথে কখনো কখনো কার্বোহাইড্রেট যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেনের এই টোটাল ঘটনাটাকে আমরা যখন এক্সপ্লেইন করি তখন আমরা বলি যে এখানে আছে লিপিড, যেমন ফসফোলিপিড, এখানে আছে প্রোটিন যেমন ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন, এখানে আছে কার্বোহাইড্রেট যেমন গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এবং খুব অল্প পরিমাণে কোলেস্টেরল। এইভাবে যদি আমরা না বলে আমরা শুধু লিপিড এবং প্রোটিনের মধ্যেই সবগুলো কম্পোনেন্ট ঢুকিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের পড়াটা আরো বেশি ইফেক্টিভ হবে। সেটা কিভাবে সম্ভব? লিপিডের মধ্যে আমরা বলতে পারি লিপিডে আছে ফসফোলিপিড
গ্লাইকোলিপিড এবং কোলেস্টেরল। এবং আমরা জানি লিপিড তিন ধরনের হয়, সিম্পল, কনজুগেটেড এবং ডেরাইভড। এখানে আমরা সিম্পল লিপিড দেখছি না। ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড হচ্ছে কনজুগেটেড লিপিড, কোলেস্টেরল হচ্ছে ডেরাইভড লিপিড। প্রোটিনকে যদি আমরা ভাগ করি তাহলে প্রোটিনে আমরা দেখি প্রোটিনের মধ্যে পাওয়া যাবে ইন্টিগ্রাল প্রোটিন, প্রোটিনে পাওয়া যাবে পেরিফেরাল প্রোটিন, এছাড়াও আরেকটি উপাদান সেটি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ইন্টিগ্রাল এবং পেরিফেরাল প্রোটিন হচ্ছে সাধারণত সিম্পল প্রোটিন এবং গ্লাইকোপ্রোটিন হচ্ছে একটি কনজুগেটেড প্রোটিন। তাহলে সেল মেমব্রেনের গঠনে আমরা দেখতে পাই এখানে কনজুগেটেড এবং ডেরাইভড লিপিড আছে, এখানে সিম্পল এবং কনজুগেটেড প্রোটিন আছে। অ্যাজ এ হোল এখানে লিপিড এবং প্রোটিন আছে, তার মানে মেমব্রেনের গঠনের প্রধান উপাদান হচ্ছে লাইপোপ্রোটিন। প্লাজমা মেমব্রেনের আরেকটি জিনিস আমরা একটু আলোচনা করব, সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন এর ভেতরে এবং বাইরের বিভিন্ন জিনিসের চলাচল এবং বিভিন্ন জিনিসের আয়নিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। প্লাজমা মেমব্রেনের মধ্য দিয়ে যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট হবে, সেই ট্রান্সপোর্টটা কি কি ধরনের হতে পারে? প্লাজমা মেমব্রেনের মধ্য দিয়ে বিভিন্ন উপাদানের ট্রান্সপোর্ট বা পরিবহন বা চলাচল ব্যবস্থা, এটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটি হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে আমরা ছোট্ট একটা কথা মনে রাখবো, এ তে অ্যাক্টিভ, এ তে এটিপি। আমরা জানি এনার্জি সোর্স হচ্ছে এটিপি, যেখানে এটিপি লাগে সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর যেখানে এটিপি লাগে না সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের কিছু সহজ উদাহরণ আমরা সবসময়ই জানি, যেমন ডিফিউশন, অসমোসিস। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে প্রাইমারি এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে বোঝায় যে এখানে এটিপি সরাসরি মাইটোকন্ড্রিয়া থেকে আগত, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে বোঝায় প্রাইমারি ট্রান্সপোর্ট হওয়ার পরে যে উদ্বৃত্ত এটিপি আছে সেটা দিয়ে যদি আবার একটি ট্রান্সপোর্ট সংঘটিত হয়, তার মানে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবেই, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতেও পারে, নাও পারে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে কো ট্রান্সপোর্ট, তার মানে দুটো উপাদান কোষের ভেতর হোক অথবা বাইরে হোক, যেদিক থেকেই শুরু করুক তার যাত্রা একই দিকে যায়। দুটো উপাদান যদি একই দিকে যায় তার মানে কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে যায় অথবা বাইরে থেকে কোষের ভেতরে প্রবেশ করে, সেটাকে বলা হচ্ছে কো ট্রান্সপোর্ট। আরেকটি হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট, তার মানে যদি একটি উপাদান কোষের ভেতরে প্রবেশ করে আরেকটি উপাদান একই সময়ে কোষ থেকে কোষের বাইরে বের হয়ে যায়। তাহলে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা সামারি হচ্ছে এটিপি লাগলে এটিপি, এটিপি না লাগলে প্যাসিভ। এটিপি লাগা ঘটনা হতে পারে দুই ধরনের, যেটা হবে সেটা প্রাইমারি, যেটা হতেও পারে নাও হতে পারে সেটা সেকেন্ডারি। সেটা আবার দু ধরনের হতে পারে, দুটো উপাদান একই দিকে যায় কো, দুটো উপাদান বিপরীত দিকে যায় কাউন্টার ট্রান্সপোর্ট। প্লাজমা মেমব্রেনের আলোচনার পর আমরা একটু কথা বলবো প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড, আমরা জানি প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত থাকে। প্লাস্টিডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা যায়, অথবা প্রধানত দুই ভাগেও ভাগ করা যেতে পারে। আমরা জানি যে কিছু প্লাস্টিড হচ্ছে বর্ণহীন, যাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট, কিছু আছে বর্ণময়, সেই বর্ণময়তাটা হবে সবুজ বর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণ, আর কিছু আছে সবুজ প্লাস্টিড। তাহলে প্লাস্টিডকে আমরা একবারে যদি ভাগ করতে চাই তাহলে হতে পারে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং সর্বশেষ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট সব উদ্ভিদের মধ্যেই থাকবে। আমরা উদ্ভিদ বিজ্ঞান আলোচনায় যতগুলো নাম উচ্চারণ করি সবগুলোতেই ক্লোরোপ্লাস্ট থাকে, শুধু আলাদাভাবে আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ছত্রাক। ছত্রাকে ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শৈবালে। এছাড়া ক্লোরোপ্লাস্ট, মস, ফার্ন, নভোজীবী, আবৃতবীজী সবগুলো উদ্ভিদের মধ্যেই উপস্থিত থাকে। ক্রোমোপ্লাস্ট এটা বর্ণময় একটি প্লাস্টিড, যেটি পরাগায়নে সাহায্য করে, পতঙ্গকে আকৃষ্ট করে। লিউকোপ্লাস্ট বর্ণহীনতার কারণ হচ্ছে এখানে সূর্যালোক পৌঁছায় না। তো সূর্যালোক পৌঁছায় না এমন অংশগুলোতেই কিন্তু লিউকোপ্লাস্টের উপস্থিতি আমরা দেখতে পাই। আমরা আবারও চলে যেতে চাই ক্লোরোপ্লাস্টের আলোচনায়।
ক্লোরোপ্লাস্টের যে গঠন আমরা দেখি সেই গঠনের মধ্যে আমরা দেখি যে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন আছে, কারণ আমি একটু আগেই বলেছি এটা একটা মেমব্রেন বাউন্ড অর্গানালিজ। এর ভিতরে ম্যাট্রিক্স থাকে যাকে বলা হচ্ছে স্ট্রোমা, সেখানে কিছু চাকতি থাকে তাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের যে গঠন সেখানে থাকবে কিছু গ্রানাম চাকতি, গ্রানাম চাকতিগুলো পরস্পরের সাথে যে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। আর সেই ল্যামেলাম যদি আরেকটি গ্রানামে পৌঁছাতে না পেরে স্ট্রোমাতেই আটকে পড়ে তাহলে সেটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলাম। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাই এখানে কি কি উপাদান আছে। প্রথমে আমরা মাথায় রাখবো লিপিড, যা 10 to 20% পর্যন্ত থাকে। দুই নম্বরে আমরা মনে রাখবো প্রোটিন। প্রোটিনের মধ্যে আছে অদ্রবণীয় প্রোটিন যা প্রায় 80% এবং দ্রবণীয় প্রোটিন যা হচ্ছে 20%। থাকে কিছু কার্বোহাইড্রেট, থাকে কিছু ক্লোরোফিল। সেই ক্লোরোফিলের মধ্যে A থাকবে 75% ক্ষেত্রে, B থাকবে 25% পরিমাণ। ক্লোরোপ্লাস্টের বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে, বিভিন্ন ধরনের শৈবালে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন আকৃতি আমরা পাই। ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তার সাথে মনে রাখবো কোন শৈবালের ক্ষেত্রে এই ধরনের গঠন দেখা যায়। যেমন পেয়াল আকৃতি হতে পারে, যেটি দেখা যায় ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। সর্পিল আকৃতির হতে পারে, যা দেখা যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে। হতে পারে জালিকাকার, দেখা যায় ইডোগোনিয়ামের ক্ষেত্রে। হতে পারে তারকা আকৃতি, দেখা যায় জিগনিমার ক্ষেত্রে। হতে পারে আংটি আকৃতি, অথবা আরেকটি শব্দ উচ্চারণ করা হয় সেটা হচ্ছে বেল্ট আকৃতি, যেটা দেখা যায় ইউলোথ্রিক্সের ক্ষেত্রে। এছাড়া হতে পারে গোলাকার, যেটি দেখা যায় পিথোফোরার ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্টের কাজ মনে রাখার জন্য আমরা একটা কিওয়ার্ড মাথায় রাখার চেষ্টা করব, সেই কিওয়ার্ডটা হচ্ছে ফটো। ক্লোরোপ্লাস্টের সেই ফটো শব্দটা দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখার চেষ্টা করব যা নির্দেশ করবে ক্লোরোপ্লাস্টের কাজ কি। ফটো দিয়ে হতে পারে ফটোসিনথেসিস, তার মানে চালক সংশ্লেষণ। ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন বিক্রিয়া। এবং ফটো রেসপিরেশন, তার মানে আলোর উপস্থিতিতে শ্বসন। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আলোর সাথে ফসফোরাইলেশনের সম্পর্ক আছে, কিন্তু আলোর সাথে শ্বসন বা রেসপিরেশনের কিন্তু কোনো সংযোগ নেই। আলোর উপস্থিতিতেও শ্বসন হবে, আলোর অনুপস্থিতিতেও শ্বসন হবে। শ্বসনের জন্য কোনো নির্দিষ্ট কোষ লাগবে না, শ্বসন যে কোনো সজীব কোষেই হতে পারে। তবে আলোর উপস্থিতিতে যদি শ্বসন হয় সেটা হচ্ছে ফটো রেসপিরেশন, এবং সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী অর্গানালিজের আলোচনায়, যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিক গঠন আমরা সবাই জানি যে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবদ্ধ। ভেতরের স্তরটা বিভিন্নভাবে ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, একে বলা হয় ক্রিস্টি। ভেতরে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে একটা নির্দিষ্ট ডিএনএ আছে, কিছু রাইবোজোম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। আমরা জানি ক্রিস্টির গায়ে বহু সবৃন্ত গোলাকার বস্তু থাকে যাদেরকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এই যে গঠন আমরা বললাম, সেই গঠনের সাথে আমরা মনে রাখবো এর রাসায়নিক উপাদানগুলো। রাসায়নিক উপাদানগুলো কি? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফসফোলিপিডের একটা আবরণ আছে, তার মানে এখানে প্রোটিন আছে, তার মানে এখানে লিপিড আছে। সাথে আমরা জানি এর ভেতরে একটা সুনির্দিষ্ট ডিএনএ আছে, যা তার নিজস্ব ডিএনএ, সাইটোপ্লাজমিক অথবা ক্রোমোজোমাল ডিএনএ নয়। এছাড়াও আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটি হচ্ছে এটিপি সিনথেসিসের মধ্যে অনেক ধরনের এনজাইম এবং কোএনজাইম থাকে যা রেসপিরেশনে সহায়তা করে। তাহলে চতুর্থ উপাদান হিসেবে আমরা মনে রাখবো এনজাইম এবং কোএনজাইম। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল, তার মানে পাওয়ার জেনারেট করার মতো একটা জেনারেটর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ সুনির্দিষ্টভাবে সবগুলো মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক্স মনে রাখতে পারি। সেই নিউমোনিক্সটি হচ্ছে শ্বশুরের স্নেহে প্রবীণ ডক্টর। সতে আমরা মনে রাখবো শ্বসন। শ্বসন বা রেসপিরেশন দুই ধরনের হতে পারে, যেমন সবাত শোষণ, অবাত শোষণ। সবাত শোষণের ক্ষেত্রে আমরা জানি চারটি ধাপ আছে, অবাত শোষণের ক্ষেত্রে মাত্র দুটো ধাপ থাকে। সবাত শোষণের চারটি ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস,
এসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অবাধ শোষণের ক্ষেত্রে শুধু প্রথম দুটো ধাপ সংঘটিত হয়। মনে রাখতে হবে সবাধ শোষণের প্রথম যে দুটো ধাপ আছে সেই দুটো ধাপ হয় সাইটোপ্লাজমে এবং পরবর্তী যে দুটো ধাপ আছে তা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এখানে একটু ট্রিকি কোশ্চেন হতে পারে, সেটি হচ্ছে সবাধ শোষণ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় কথাটি সত্য, কিন্তু অবাধ শোষণ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় কথাটা সত্য নয়, কারণ অবাধ শোষণের ধাপ হচ্ছে দুটো এবং সেই দুটো ধাপই সাইটোপ্লাজমে হওয়া সম্ভব। শুরুতে আমরা মনে রাখবো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে মাইটোকন্ড্রিয়া গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, শক্তি সঞ্চয় এবং শক্তি সরবরাহ করে। স্নেহী আমরা মনে রাখবো স্নেহ জাতীয় খাবার বিপাক। প্রোটিন দিয়ে মনে রাখবো প্রো এনজাইম তৈরি। এখানে প্রো এনজাইম বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রো এনজাইমের আরেকটি নাম হচ্ছে জাইমোজেন। যেই এনজাইম গাঠনিকভাবে এনজাইম কিন্তু সক্রিয় হওয়ার পূর্ব পর্যন্ত সে কার্যগতভাবে এনজাইমের মতো কাজ করতে পারে না, তাকেই বলা হচ্ছে প্রো এনজাইম। তাহলে প্রো এনজাইম যখন সক্রিয় হবে তখনই তার নাম হয়ে যাবে এনজাইম। ডি এবং আর আমরা বড় হাতে লিখেছি, এর মানেই হচ্ছে ডিএনএ ও আরএনএ তৈরি। মাইটোকন্ড্রিয়ার আলোচনার পরে আমরা চলে যাচ্ছি সুইচ করে এর পরবর্তী অর্গানোমিক্সের আলোচনা, যা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দু ধরনের ক্লাসিফিকেশন হয়। এর এক ধরনের ক্লাসিফিকেশন সরাসরি মিলে যায় গোলজি বস্তুর ক্লাসিফিকেশনের সাথে। এখানে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গোলজি বস্তু আলোচনা করব। সাথে সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি ক্লাসিফিকেশন আছে যেখানে রাইবোজোম সংক্রান্ত কথা চলে আসে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে আমরা রাইবোজোমের আলোচনাও করতে পারি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ভাবে ক্লাসিফাই করা যায়, একটি হচ্ছে রাইবোজোমের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এবং অপরটি হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। রাইবোজোমের উপস্থিতি যদি থাকে তাহলে তাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। যদি না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে তিন ধরনের: সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। এই যে সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল আছে, এক্ষেত্রে আরো কয়েকটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ক্লাসিফিকেশনকে একসাথে করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে? সিস্টার্নি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে রাইবোজোম থাকে। ভেসিকল স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে রাইবোজোম থাকে না। টিউবিউল দুই ধরনেরই হতে পারে। এই একটা কনসেপ্ট থেকেই কিন্তু আমরা বলে দিতে পারি যে সাধারণত কোষে কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। আমরা যখন একটা কোষের ছবি আঁকি তখন সেখানে আমরা রাইবোজোম সংক্রান্ত সংশ্লিষ্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকি এবং রাইবোজোম ছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকি। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কোষে দেখা যায় তা হচ্ছে টিউবিউল। এই আলোচনা থেকে আমরা চলে যেতে পারি গোলজি বস্তুর ক্লাসিফিকেশন সংক্রান্ত আলোচনা। আমরা জানি গোলজি বস্তু তিন ধরনের হয়, যেমন সিস্টার্নি সেখানে থাকে না, ভেসিকল থাকে, ভ্যাকুয়াল থাকে এবং টিউবিউল থাকে। ভেসিকল, ভ্যাকুয়াল এবং টিউবিউল। এই যে গোলজি বস্তুর যে ক্লাসিফিকেশনটা সেখানে শুধুমাত্র সিস্টার্নির যে অনুপস্থিতি। এখানে আমরা মাথায় রাখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় টিউবিউল, গোলজি বস্তুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ভেসিকুলার টাইপ গোলজি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যেহেতু রাইবোজোমের একটা সংক্রান্ত আলোচনা হতেই পারে, সেহেতু আমরা চলে যাচ্ছি রাইবোজোম। খুব সহজ একটা কোশ্চেন হতে পারে, সেটি হচ্ছে রাইবোজোম কোথায় কোথায় দেখা যায়। এক নম্বর আমরা বলতে পারি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় রাইবোজোম থাকে। দুই নম্বর আমরা বলতে পারি, একটু আগে আমরা আলোচনা করেছি, মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম থাকে। তিন নম্বর বলতে পারি আমরা, যেটা আমরা এখন বললাম, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকতে পারে। এবং চতুর্থটা আমরা মাথায় রাখবো, সেটি হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন, তার মানে বহি নিউক্লিয় ঝিল্লিতে রাইবোজোম থাকতে পারে। আমরা জানি রাইবোজোমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। এই কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও আমরা মাথায় রাখতে পারবো। আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? সে লিপিড তৈরি করতে পারে, অপ্রোটিন জাতীয় যে কোনো কিছু তৈরি করতে পারে, হরমোন তৈরি করতে পারে, কিছু ভিটামিন তৈরি করতে পারে। রাইবোজোম দুই ধরনের হয়, আমরা জানি 70S এবং 80S রাইবোজোম।
70s রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, 80s রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে। মনে রাখতে হবে সাব ইউনিটকে সরাসরি নিউমেরিক্যালি যোগ করলে সেই ধরনের রাইবোজোমের সংখ্যাতাত্ত্বিক ব্যাপারটা নির্দেশ করে না। রাইবোজোমের এই 70s এবং 80s আছে, এই এস হচ্ছে বেসবার্গ ইউনিট। আমরা জানি যে এটি হচ্ছে এক ধরনের অধঃক্ষেপণের হার। অধঃক্ষিপ্ত কতটুকু হচ্ছে, কতটুকু পরিমাণে হচ্ছে তার উপর ভিত্তি করে রাইবোজোমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। রাইবোজোমের যদি আমরা গঠন চিন্তা করি তাহলে রাইবোজোমের গঠনে দুটো জিনিস পাওয়া যায়, খুব সহজভাবে বলা যায়, সেটি হচ্ছে প্রোটিন এবং আরেকটি হচ্ছে রাইবোজোম সংক্রান্ত একটি শব্দ যার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমের গঠনে মোটামুটি 50-50 করে দুটো জিনিস থাকে, একটি হচ্ছে আরএনএ এবং অপরটি হচ্ছে প্রোটিন। চলে আসছি আমরা আবারও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আলোচনায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা সিনথেসিস সংক্রান্ত একটা কাজ জানলাম, যে এটি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সিনথেসিস করতে পারে, এছাড়াও অন্যান্য অনেক কিছু সিনথেসিস করতে পারে। শুধু সিনথেসিস বা সংশ্লেষণ ছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরো কিছু কাজ আছে। সেই কাজগুলো মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখবো আর এস এবং টি দিয়ে। আর দিয়ে আমরা মাথায় রাখবো রিঅ্যাকশন, তার মানে বিক্রিয়া। কোষাভ্যন্তরীণ বিভিন্ন বিক্রিয়া সংঘটিত হওয়ার একটা ক্ষেত্র হিসেবে কাজ করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এস দিয়ে আমরা মনে রাখবো দুটো জিনিস, একটি হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ করা, এবং সংশ্লেষণ করার পরে সেটা সংরক্ষণ করা, স্টোরেজ, এবং অপর এস হচ্ছে স্কেলেটন। তার মানে একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের অভ্যন্তরে অবস্থান করে। কি দিয়ে আমরা মনে রাখবো ট্রান্সপোর্ট, কোষাভ্যন্তরীণ বিভিন্ন জিনিসের অন্তর পরিবাহক হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করতে পারে। তার মানে পরিবহনের একটা ভূমিকা আছে। তাহলে আরএসটি ডিফাইন্ড বাই দ্য ফাংশনস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে আরেকটি জিনিসের সম্পর্ক আছে, তা হচ্ছে গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বস্তু তৈরি করতে পারে, সেই গোলজি বস্তু আবার লাইসোজোম তৈরি করতে পারে। তো পুরো ঘটনাটাকে আরো ইন্টারেস্টিং ওয়েতে মনে রাখার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, সেটি হচ্ছে উৎপত্তিক্রম। তার মানে কাঠ থেকে কে তৈরি হচ্ছে উপাদানগুলোর মধ্যে, তার মধ্যে আমরা একটা ক্রম সাজাতে পারি বা ক্রম দেখতে পারি। সেই ক্রমটা কি? ক্রমটা হচ্ছে যে কোনো ধরনের ঝিল্লি, সে যে কোনো ধরনের ঝিল্লি হতে পারে কোষ ঝিল্লি, সে যে কোনো ধরনের ঝিল্লি হতে পারে সাইটোপ্লাজমীয় যে কোনো অঙ্গাণুর ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি, সেই ঝিল্লি হতে পারে নিউক্লিয় ঝিল্লি, তার মানে নিউক্লিয়াসের বাইরে যে ঝিল্লি আছে সেই ঝিল্লিটা। যে কোনো ধরনের ঝিল্লি থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গোলজি বস্তু, গোলজি বস্তু থেকে তৈরি হয় লাইসোজোম। এখানে আরেকটি জিনিস আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সরাসরি লাইসোজোম তৈরি হতে পারে। তাহলে ক্রমটা হচ্ছে ঝিল্লি, ঝিল্লি থেকে রেটিকুলাম, রেটিকুলাম থেকে গোলজি বস্তু, গোলজি বস্তু থেকে লাইসোজোম। তাহলে যে কোনো ঝিল্লির একটি কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি কাজ হচ্ছে গোলজি বস্তু তৈরি করা, গোলজি বস্তু একটি কাজ হতে পারে লাইসোজোম তৈরি করা, যা আমরা অন্যভাবেও মনে রাখতে পারি। অর্গানেলিজের মধ্যে এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে যে তরল উপাদান পাওয়া যায় তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেখানে যে বেলনাকৃতির যে অংশ দুটো দেখা যায় তাকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওলের গঠনে প্রধানত তিনটি জিনিস দেখা যায়। সেন্ট্রিওল সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে সেন্ট্রিওল মাইটোটিক অ্যাপারেটাস তৈরিতে সহায়তা করে। সেন্ট্রিওলের উপর একটি কোষ বিভাজন ক্ষমতা আছে কি নেই সেটি নির্ধারিত হয় সেন্ট্রিওল দ্বারা। আমরা জানি যে নিউরনের বিভাজন হয় না, খুব কমনলি কারণ আমি ইউজ করি যে নিউরন বিভাজিত হতে পারে নন ডিভাইডিং সেল। এছাড়া নিউরন ছাড়া আর কিছু নন ডিভাইডিং সেল আছে। এই যে নন ডিভাইডিং সেল, এই নন ডিভাইডিং সেল হওয়ার পেছনে যৌক্তিকতা হচ্ছে সেখানে সেন্ট্রিওল আছে, তবে সেটা ইনঅ্যাক্টিভেটেড সেন্ট্রিওল। সেন্ট্রিওল নাই তা নয়, সেন্ট্রিওল থাকবে কিন্তু সেন্ট্রিওলটা কাজ করতে পারবে না। ইনঅ্যাক্টিভেশনের জন্য কোষ বিভাজন হবে না, ফলে নতুন করে কোনো কোষ তৈরি হবে না। তাহলে নিউরন যে থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত, নিউরনের সংখ্যা বাড়লো না কিন্তু আমাদের আইকিউ বাড়লো বা বুদ্ধিমত্তা বাড়লো। এর পেছনে যুক্তিকতা হচ্ছে শুরুতেই যে নিউরনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার স্টোরেজ নিউরন। সেই নিউরনের মধ্যে কিছু নিউরন অ্যাক্টিভেটেড থাকে, প্রথমে বয়স বাড়ার সাথে সাথে অ্যাক্টিভেশন বাড়তে থাকে, ফলে অ্যাক্টিভেটেড নিউরনের সংখ্যা বাড়তে থাকে। মাথায় রাখতে হবে অ্যাক্টিভেটেড নিউরনের সংখ্যা বাড়া মানে নিউরন সংখ্যায় বাড়ছে না, নিউরনের সংখ্যা আগে থেকেই একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া আছে। চলে যাচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের গঠনে যে তিনটি উপাদান পাওয়া যায় সেই তিনটি উপাদান হচ্ছে
কিছু অনুনালিকা থাকে যাদেরকে বলা হয় ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস। একটি সিলিন্ডার ওয়াল থাকে এবং সেই সিলিন্ডার ওয়ালের মধ্যে যে ত্রয়ী অনুনালিকাগুলো থাকে তারা যেন পরস্পর থেকে সরে যেতে না পারে বা বিচ্ছিন্ন হতে না পারে, সেই জন্য সেখানে কিছু যোজক বা লিঙ্কার থাকে। অনুনালিকার মধ্যে মাথায় রাখতে হবে অনুনালিকার সংখ্যা হচ্ছে 9টি। সেই প্রত্যেকটি অনুনালিকায় আছে 3টি করে উপনালিকা, তাহলে উপনালিকার সংখ্যা হচ্ছে টোটাল 27। তাহলে 9, 3, 27 প্রত্যেকটি সংখ্যাই সেন্ট্রিওলের জন্য গুরুত্বপূর্ণ। সেন্ট্রোজোম সেন্ট্রিওলের আলোচনার পরে আমরা চলে যাচ্ছি সরাসরি নিউক্লিয়াস সংক্রান্ত আলোচনা। একটি নিউক্লিয়াসের গঠনে কি কি পাওয়া যায় খুব কমনলি আমরা বলে ফেলি এক নিমিষে যে 4টি অংশ পাওয়া যায়, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। কিন্তু এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নিউক্লিয়াস কিন্তু একটি কোষের একটি প্রধান উপাদান। সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু বিভাজনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যাকে আমরা বলছি কেরিওকাইনেসিস। কারণ কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, কেরিওকাইনেসিস হচ্ছে। কেরিওকাইনেসিস হওয়া অবস্থায় যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের পরিবর্তন সংঘটিত হয় এটা নিউক্লিয়াসের মধ্যে। তার মানে তখন নিউক্লিয়াসের কিছু উপাদান ভিজিবল হয়, কিছু উপাদান নন ভিজিবল হয়ে যায়। সো নিউক্লিয়াসের সবগুলো উপাদান দেখার একটি অপরিহার্য সময় হচ্ছে ইন্টারফেজ বা কোষ বিভাজন মধ্যবর্তী যে রেস্টিং ফেজ, সেই রেস্টিং ফেজ। তাহলে ইন্টারফেজ দশায় যখন আমরা একটা নিউক্লিয়াসকে দেখি, সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখি 4টি উপাদান। এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ম্যাট্রিক্স হিসেবে আমরা যে নামটা উচ্চারণ করি বা মাতৃকা। মাতৃকার মধ্যে একটি ঘন দানাদার বস্তু নিউক্লিওলাস, যেখানে অনেক বেশি পরিমাণে নিউক্লিক অ্যাসিড থাকে, এবং সর্বশেষ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম নামটা বেশি গুরুত্বপূর্ণ ক্রোমোজোমের চেয়ে, কারণ ইন্টারফেজ দশায় আমরা মূলত ক্রোমোজোমকে পাই না, আমরা পাই ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলামকে, যার কিছু পরিবর্তন সংগঠনের মাধ্যমে সে ঠিক প্রোফেজেই ক্রোমোজোমে পরিণত হয়। এই আলোচনার মধ্যে খুব গুরুত্ব দিয়ে আমরা যাকে নিয়ে কথা বলতে চাই তার মধ্যে দুটো উপাদান হচ্ছে ক্রোমোজোম এবং আরেকটি উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোম সংক্রান্ত কথাগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন এবং ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের ভৌত গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্রোমোজোমের গঠনে অনেকগুলো অংশ আছে। এর সেন্ট্রোমিয়ার নামক একটা কুঞ্চিত অংশ আছে যাকে বলা হচ্ছে প্রাথমিক কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। দুই পাশে আর্ম আছে, কিছু ক্রোমোনেমা আছে ভেতরে, এক প্রান্তে গোলাকার অংশ যাকে বলা হচ্ছে স্যাটেলাইট আছে, এছাড়াও সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে, বাইরের দিকে একটা পেলিকলের আবরণ আছে, ভেতরে ম্যাট্রিক্স আছে, এক প্রান্তে টেলোমিয়ার আছে যা একটি ক্রোমোজোম থেকে আরেকটি ক্রোমোজোমকে বিকর্ষণ করে। ঠিক এই জায়গাটাতে আমরা মাথায় রাখবো যে ক্রোমোজোমের ভৌত গঠনে আসলে দুটো জিনিস আছে, যে দুটো জিনিসকে আমরা বলবো মেজর কম্পোনেন্ট এবং মাইনর কম্পোনেন্ট। মানে যে কম্পোনেন্টটার অপরিহার্যতা অনস্বীকার্য এবং যে কম্পোনেন্টের উপস্থিতি এবং সিগনিফিকেন্স নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, তাই হচ্ছে মেজর কম্পোনেন্ট। মেজর কম্পোনেন্টের মধ্যে আমরা 5টি নাম উচ্চারণ করব। এক নম্বরে আমরা বলবো সেন্ট্রোমিয়ার, 2 নম্বরে আমরা বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন, 3 নম্বরে আমরা বলবো ক্রোমোনেমা, 4 নম্বরে আমরা বলবো আর্ম বা বাহু। সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে অংশ থাকে তাকে বলা হচ্ছে আর্ম, এবং সর্বশেষ আমরা বলবো স্যাটেলাইট। মাইনর কম্পোনেন্টগুলোর অংশগুলোর মধ্যে আমরা বলতে পারি বাইরে একটা আবরণ থাকে যাকে বলা হচ্ছে পেলিকল, ভেতরে একটি ধাত্র বা প্লাজম জাতীয় উপাদান আছে, তরল উপাদান যা অন্যান্য উপাদানকে ধারণ করছে, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। সর্বশেষ একটি পয়েন্ট আছে যা একটি ক্রোমোজোম থেকে আরেকটি ক্রোমোজোমকে বিকর্ষণ করে, যাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এবং সর্বশেষ আমরা ক্রোমোমিয়ার নামে একটি অংশ দেখতে পাই যা মায়োসিস বনের প্রোফেজ বনের ল্যাক্টোটিন দশায় দেখা যায়। মানে ক্রোমোজোমের ভৌত গঠনে মেজর কম্পোনেন্ট এবং মাইনর কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো মনে রাখার সাথে সাথে এদের ভেতরে কি কি রাসায়নিক উপাদান আছে সেই রাসায়নিক উপাদানগুলো মনে রাখতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বা রাসায়নিক গঠনকে আমরা 4টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক নম্বরে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ। 2 নম্বরে আমরা বলবো এখানে কিছু প্রোটিন থাকে। প্রোটিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটি প্রোটিন হচ্ছে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। এছাড়াও কিছু কনজুগেটেড প্রোটিনও থাকে, সাব কনজুগেটেড প্রোটিন।
3 নম্বরে আমরা মাথায় রাখবো এনজাইম। এনজাইম মূলত একটি প্রোটিন। এনজাইমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সে একটি প্রোটিন হতে হবে। যে প্রোটিনগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারবে, তার মানে হচ্ছে ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করতে হবে, তাই হচ্ছে এনজাইম। এনজাইমের মধ্যে আমরা মাথায় রাখবো এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং আরেকটি হচ্ছে আরএনএ পলিমারেজ। সর্বশেষ কিছু আয়নস থাকে এখানে, সেই আয়নসগুলোর মধ্যে খুব বেশি কমন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। ক্রোমোজোমের রাসায়নিক গঠনের পর যে জিনিসটা আমরা সর্বশেষ পড়ব সেটি হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের অবস্থান, বাহুত্বয়ের আপেক্ষিক দৈর্ঘ্যের পার্থক্য এবং ইংরেজি আকৃতির উপর ভিত্তি করে 4টা ভাগে ভাগ করা যায়। আমরা জানি 4 ভাগ হতে পারে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে থাকে, সাব মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখান থেকে একটু দূরে সরে যায়, অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে প্রান্তের একটু আগে থাকে এবং টেলোসেন্ট্রিকে একেবারে প্রান্তে চলে যায়। মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোমের বাহু দুটো সম্পূর্ণরূপে সমান হবে, সাব মেটাসেন্ট্রিকে কিছুটা পার্থক্য হবে, অ্যাক্রোসেন্ট্রিকের পার্থক্য একটু বেশি হবে, টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে একটি বাহু নাও থাকতে পারে। মেটাসেন্ট্রিক হবে ভি আকৃতির, সাব মেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে এবং টেলোসেন্ট্রিক আই শেপড হবে। এক্ষেত্রে একটি কথা প্রণিধানযোগ্য, তা হচ্ছে ক্রোমোজোমের এই যে প্রকারভেদ, এটি কিন্তু কোষ বিভাজনের মধ্যবর্তী দশা অথবা কোষ বিভাজনের সকল দশায় দেখা যায় না, এটি দেখা যায় অ্যানাফেজ দশায়। তাহলে ক্রোমোজোমের ক্ষেত্রে দুটো শব্দ আমাদের খুব বেশি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর লেপ্টোটিনে আমরা একটি মাইনর কম্পোনেন্ট পাই যাকে আমরা বলছি ক্রোমোমিয়ার নামক কিছু দানা, এবং দ্বিতীয় কথা হচ্ছে মাইটোসিসের যে অ্যানাফেজ দশা আছে এবং মায়োসিসের যে অ্যানাফেজ দশা আছে, সেই অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের আপেক্ষিক অবস্থানের পার্থক্যের জন্য ক্রোমোজোমকে আমরা 4 ধরনের দেখি। ক্রোমোজোম আলোচনার পর আমরা চলে যাচ্ছি নিউক্লিক অ্যাসিডের আলোচনায়। আমরা জানি নিউক্লিক অ্যাসিড 2 ধরনের হয়, একটি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং অপরটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুটিরই রাসায়নিক গঠন আমরা একটি ছকের মাধ্যমে মাথায় রাখতে পারি। সেই গঠনটি আমরা মনে রাখতে পারি এভাবে যে একটা নিউক্লিক অ্যাসিডকে যদি ভাঙা হয় তবে যে এককটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে যদি ভাঙা হয় তাহলে আমরা দুটো উপাদান পাই, একটি হচ্ছে নিউক্লিওসাইড এবং অপরটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। নিউক্লিওসাইডকে যদি ভাঙা হয় তাহলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক এবং অপরটি হচ্ছে পেন্টোজ সুগার। আমরা জানি মনোস্যাকারাইড অনেক ধরনের হয়, যদি কার্বনের সংখ্যা 5 হয় সেই মনোস্যাকারাইডকে আমরা বলছি পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার 2 ধরনের হতে পারে, যেহেতু নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ। পেন্টোজ সুগার দুটোর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ। ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগার হবে ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে হবে রাইবোজ। নাইট্রোজেনাস বেস হতে পারে 2টা গ্রুপে বিভক্ত, একটি হচ্ছে পিউরিন গ্রুপ এবং অপরটি হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। পিউরিন গ্রুপে দুটো জিনিস থাকে, একটি হচ্ছে এডিনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন গ্রুপে থাকতে পারে 3টি উপাদান, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। আমরা মাথায় রাখবো যে ডিএনএ এবং আরএনএ এর আলোচনায় যদি এই ছকটি আমাদের মাথায় থাকে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো কমন হবে: নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ইনঅর্গানিক ফসফেট, নাইট্রোজেনাস বেস। পেন্টোজ সুগারে এসে ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ। নাইট্রোজেনাস বেসে এসে পিউরিনের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ দু ক্ষেত্রেই থাকবে এডিনিন এবং গুয়ানিন। কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে এসে কিছুটা পার্থক্য হবে, ডিএনএ তে ইউরাসিল থাকে না, আরএনএ তে থাইমিন থাকে না। তাহলে নাইট্রোজেনাস বেসের মধ্যে কমন যে 3টা উপাদান আছে তা হচ্ছে এ, জি এবং সি। এই 3টি হচ্ছে কমন। ডিএনএ তে থাকবে টি, আরএনএ তে থাকবে ইউ। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ডিএনএ রাসায়নিক গঠনের পরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ডিএনএ ভৌত গঠন। ডিএনএ ভৌত গঠন আমাদের সবাই জানি, আমরা ডিএনএ ভৌত গঠনকে একটি দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা যায়। সিঁড়ির যে সূত্রকগুলো আছে সেই সূত্রক তৈরি হয় পেন্টোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং মাঝখানে ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেনাস বেসের মাধ্যমে। আমরা জানি যে
একটা পরিপূর্ণ প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। একটি ধাপ থেকে আরেকটি ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, মানে 10টি ধাপের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং ব্যাস যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলি 20 অ্যাংস্ট্রম। এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে এখানে 3 ধরনের সংযুক্তি আছে একটা ডিএনএর ভৌত গঠনে। সংযুক্তিগুলো আমরা একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। প্রথম সংযুক্তি হচ্ছে সুগারের সাথে ফসফেটের। আমরা জানি যে সূত্রকের যে রেলিংটা তৈরি হচ্ছে সেই রেলিং এ থাকছে সুগার এবং ফসফেট। ফসফেট যদি উপরের সুগারের 3 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে নিচে সুগারের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, এবং ভাইস ভার্সা। তার মানে উপরের 5 হলে নিচে 3। তাহলে সুগার এবং ফসফেটের সংযুক্তির ক্ষেত্রে আমরা মনে রাখবো 3-5 অথবা 5-3। 3 নম্বর যেটা সেটা হচ্ছে এই যে সুগার আছে সেই সুগারের সাথে নাইট্রোজেনাস বেস সংযুক্ত থাকবে। সুগার প্লাস নাইট্রোজেনাস বেস। সেই সুগার এবং নাইট্রোজেনাস বেসের সংযুক্তির ক্ষেত্রে কোনো ভেরিয়েশন নাই, সেটা হচ্ছে 1 নং কার্বন। তারপরে সুগারের 1 নং কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেনাস বেসের নিজেদের মধ্যে কিছু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আমরা জানি পিউরিন পাইরিমিডিনের মধ্যে বন্ডগুলো তৈরি হবে, এবং এক্ষেত্রে দেখা যায় এডিনিনের সাথে থাইমিন যেখানে 2টা হাইড্রোজেন বন্ড, এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যেখানে 3টা হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এই 3টা সংযুক্তি আমাদের জন্য মনে রাখা খুব জরুরি, along with the numbers 34, 3.4, 20, 10 জোড়া, এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি এটি খুব গুরুত্বপূর্ণ অংশ। সেই গুরুত্বপূর্ণ অংশের সাথে আরএনএ এর প্রকারভেদ এবং আরএনএ এর বিভিন্ন প্রকারভেদের কাজগুলো আমাদের মাথায় গেঁথে যায়। আমরা জানি যে আরএনএ প্রধানত 3 ধরনের হয়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এছাড়াও দুটো মাইনর গ্রুপ আছে, তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক আরএনএ যা বংশগতির উপাদান হিসেবে কাজ করতে পারে, আরেকটি হচ্ছে মাইনর আরএনএ যা এনজাইম তৈরি করতে, এনজাইমের কাঠামো তৈরি করতে সহায়তা করে। একটা কারণ আছে যেটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝায়, এখানে অনেকগুলো জিনিস পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, কিন্তু আরএনএ থেকে আরএনএ তৈরি হয় না। একই উপাদান থেকে ঠিক সেই উপাদান তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন, যা ডিএনএ তে সম্ভব, আরএনএ তে সম্ভব না। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলছি রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন হতে পারে 3 ধরনের। একটি হচ্ছে কনজারভেটিভ, একটি হচ্ছে সেমি কনজারভেটিভ, আর একটি হচ্ছে ডিসপারসিভ। কনজারভেটিভ বলতে বোঝানো হচ্ছে যে একটা সূত্র পুরোপুরি দুটো সূত্রের মধ্যে, দুটো সূত্রই নতুন সূত্র হবে অথবা দুটো সূত্রই পুরাতন সূত্র হবে। সেমি কনজারভেটিভ বলতে বোঝানো হচ্ছে একটি সূত্রক হবে নতুন সূত্রক এবং অপর সূত্রকটি হবে ডিএনএ এর পুরাতন সূত্রক। আর ডিসপারসিভ বলতে বোঝানো হচ্ছে একই সূত্রকের মধ্যে কিছু নতুন উপাদান এবং কিছু পুরাতন উপাদানের মিশ্রণ থাকবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে রেপ্লিকেশন। প্রথমে নাইট্রোজেনাস বেসের মধ্যে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে। হাইড্রোজেন বন্ধন ভেঙে গেলে দুটো সূত্র পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। একটি সূত্র আলাদা হয়ে যাওয়া সূত্রগুলো ছাঁচ হিসেবে কাজ করবে, তার সামনে কিছু এনজাইম এবং কিছু আয়নের সহযোগিতায় নতুন সূত্র গঠন তৈরি হবে। সেই সূত্র গঠন তৈরি হবে নাইট্রোজেনাস বেসের মধ্যে যে বন্ধন সংক্রান্ত সিকোয়েন্স আছে, তার মানে এডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, সেই অনুযায়ী একটা পর্যায়ে দুটো সূত্রক আলাদা হয়ে যাবে এবং দুটো সূত্রকের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা দৃঢ় হবে, ফলে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হবে একই রকম। এই ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রক্রিয়া আছে সেটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। প্রথমে ধারণা করা হতো ট্রান্সক্রিপশন একটি একমুখী দিক, সেন্ট্রাল ডগমা একটি একমুখী বিক্রিয়া, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, যাদেরকে আমরা বলি রেট্রোভাইরাস, সেক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন নামে একটি এনজাইম থাকার জন্য, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে এনজাইম থাকার জন্য রিভার্স ট্রান্সক্রিপশন পসিবল। তাহলে ডিএনএ থেকে আরএনএ, কিন্তু কথা হচ্ছে এটা আরএনএ না, প্রথমে তৈরি করে প্রি আরএনএ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা শুধু আরএনএ না, এটা হচ্ছে প্রি এমআরএনএ। এই যে ডিএনএ থেকে প্রি এমআরএনএ তৈরির যে ধাপ সেটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। আর যদি প্রি এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। প্রি এমআরএনএ মধ্যে কিছু মডিফিকেশন হবে, প্রি আরএনএ আরএনএ তে তৈরি হবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বা পরিবর্তনের মাধ্যমে প্রি এমআরএনএ হয়ে যাবে এমআরএনএ। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির ধাপটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এক্ষেত্রেও একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে, সেটি হচ্ছে এমআরএনএ থেকে সরাসরি প্রোটিন তৈরি হয় না, প্রথমে তৈরি হচ্ছে প্রি প্রোটিন। এটাকে আমরা বলছি ট্রান্সলেশন।
প্রি প্রোটিন প্রোটিন হিসেবে কাজ করতে পারে না, সেখানে কিছু ট্রিমিং লাগে, সেখানে কিছু কোভ্যালেন্ট অংশ যুক্ত করা লাগে, সেখানে কিছু অংশ কেটে ফেলে দেওয়া লাগে। এই যে মডিফিকেশন হওয়া সেটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বা ট্রান্সলেশন পরবর্তী কিছু মডিফিকেশন, এবং তার ফলে তৈরি হয় প্রি প্রোটিন থেকে প্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ থেকে ডিএনএ সম্ভব, সেই রেপ্লিকেশন 3 ধরনের হয়। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে প্রি এমআরএনএ তৈরি হয়, সেই প্রি এমআরএনএ এর মধ্যে কিছু কোডন থাকে, সেই কোডন অনুযায়ী টিআরএনএ এর অ্যান্টিকোডন বসে, ফলে প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু হয়। সেই প্রোটিন তৈরির প্রক্রিয়ার মধ্যে প্রথমে তৈরি হয় প্রি প্রোটিন, যে প্রক্রিয়া হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। সেই প্রি প্রোটিনের মধ্যে কিছু মডিফিকেশন হয়, কিছু পরিবর্তন হয়, কিছু সংযোজন পরিবর্ধন হয়, ফলে তৈরি হয় প্রোটিন। এই টোটাল প্রক্রিয়াটা আমাদের কোষের মধ্যে সংঘটিত হচ্ছে। এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এমআরএনএ আছে সেটা ডিএনএ থেকে বার্তা বহন করে নিয়ে আসছে, তার মধ্যে একটা কোডন থাকছে, তার মধ্যে একটা কোড থাকে, যাকে আমরা বলছি জেনেটিক কোড। সেই কোড অনুযায়ী ঠিক বিপরীত নাইট্রোজেনাস বেজের যে সংকলন থাকছে টিআরএনএ তে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিকোড। তার মানে টিআরএনএ এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী ঠিক সংশ্লিষ্ট সিকোয়েন্স রাইবোজোমের মধ্যে বসিয়ে প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু করে। আর প্রোটিন তৈরির যে প্রধান অঙ্গাণু, যাকে আমরা বলছি রাইবোজোম, সেই রাইবোজোম তৈরিতে সহায়তা করে আরএনএ। তাহলে 3 ধরনের আরএনএ এর কাজ কিন্তু আমাদের কাছে পরিষ্কার। ঠিক সর্বশেষ যে আলোচনার মাধ্যমে আমরা সেল সংক্রান্ত আলোচনা শেষ করব সেটি হচ্ছে জেনেটিক কোড। হোয়াট ইজ জেনেটিক কোড? জেনেটিক কোড বলতে বোঝানো হচ্ছে একটা ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে। এই 4 ধরনের নাইট্রোজেনাস বেসের মধ্যে যে কোনো উপায়ে 3টি নাইট্রোজেনাস বেস বা একই নাইট্রোজেনাস বেসকে 3 বার বসিয়ে বা 2 বার বসিয়ে বা 1 বার বসিয়ে যে জেনেটিক সিকোয়েন্স তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে জেনেটিক কোড। আমরা যদি একটু অঙ্ক করি তাহলে আমরা জানি যে নাইট্রোজেনাস বেসের সংখ্যা হচ্ছে 4। বসানো যাবে 3টি জায়গায়, 3টি ফাঁকা অংশ আছে, 3টি ফাঁকা অংশে যে কোনো উপায়, তার মানে একাধিকবার বসানো যাবে। তাহলে সংখ্যা দ্বারা এই ধরনের সিকোয়েন্স হতে পারে 4 কিউব নাম্বার, তার মানে 64 টাইপস। তার মানে 64 টাইপসের জেনেটিক কোড হতে পারে। এই 64 টাইপ জেনেটিক কোড আসলে কি নির্দেশ করবে? কিছু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করবে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরির সক্ষমতা রাখে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড 2 ধরনের হয়, একটাকে বলা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর একটাকে বলা হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে আছে অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যেগুলো জীবদেহের জন্য জরুরি তা হচ্ছে 20টি। তার মানে 64 জেনেটিক কোড নির্দেশ করবে ঘুরে ফিরে 20টি অ্যামাইনো অ্যাসিডকে। এটা কিভাবে সম্ভব? আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি AUG ধরে নিলাম X নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, GUA ধরে নিলাম Y নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। একটি জেনেটিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, AUG একই সাথে X এবং Y কে নির্দেশ করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একাধিক জেনেটিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। যেমন আমরা যদি বলি AGG X কে নির্দেশ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 64টা উপাদান 20টা উপাদানকে রিপ্রেজেন্ট করতেই পারে। তবে এখানে সহজ শর্ত হচ্ছে একটি জেনেটিক কোড একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, কিন্তু একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের একাধিক জেনেটিক কোড থাকতে পারে। এই জেনেটিক কোড 2 ধরনের হয়। এই 2 ধরনের জেনেটিক কোডের মধ্যে আমরা একটাকে বলছি স্টার্ট কোডন, যার মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং অপরটি হচ্ছে স্টপ কোডন। স্টার্ট কোডনের ক্ষেত্রে যে কোডনটাকে আমরা স্টার্ট কোডন বলছি তার নাম হচ্ছে AUG। AUG মনে রাখার জন্য আমরা একটা নাম মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইনঅগারেশন। ইনঅগারেশন মানে হচ্ছে উদ্বোধন করা। তাহলে ইনঅগারেশন বা উদ্বোধন যে করবে সেইখানে থাকবে AUG নামক কোড, যেটাকে বলা হচ্ছে স্টার্ট কোডন। এবং স্টপ কোডনের মধ্যে আমরা জানি 3টি স্টপ কোডন আছে। সেই 3টি স্টপ কোডনের যে কোনো একটি যদি সিকোয়েন্স চলা অবস্থায় সামনে এসে পড়ে তাহলে প্রক্রিয়াটা থেমে যাবে। সেই প্রক্রিয়াটা থেমে যাওয়ার সাথে সাথে সেই জায়গায় যতটুকু অংশ অ্যামাইনো অ্যাসিড সংকলিত হলো সেই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা এবং তাদের বিন্যাস অনুযায়ী একটি নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু হবে। তবে মাথায় রাখতে হবে শুরুতেই প্রোটিন তৈরি হবে না, সেটা তৈরি হবে প্রি প্রোটিন। সেই প্রি প্রোটিনের মধ্যে কিছু ধরনের মডিফিকেশন হবে, সেই মডিফিকেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি হবে। জেনেটিক কোডের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 নম্বর, এটি একটি ট্রিপলেট কোড, 3টি উপাদান নিয়ে তৈরি।
2 নম্বর আমরা মনে রাখবো এটি একটি দ্ব্যর্থহীন কোড, তার মানে একটি কোড একটি অ্যামাইনো অ্যাসিড। এটি একটি ডিজেনারেটিং কোড, তার মানে একাধিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। ইউনিভার্সালিটি বা সার্বজনীনতা, তার মানে একই জেনেটিক কোড সকল ধরনের জীবে একটি নির্দিষ্ট ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং একটি নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরির প্রণোদনা যোগাবে। এবং সর্বশেষ হচ্ছে স্টার্ট এবং স্টপ কোডনের পার্থক্য। জেনেটিক কোডের আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করলাম আমাদের সেল সংক্রান্ত আলোচনা। সেলের আলোচনার পরে ঠিক তার সম্পর্কিত একটা টপিক নিয়ে আমরা পরবর্তী আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশনের শুরুতেই কিছু কথা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তার মধ্যে একটি হচ্ছে কিছু বিজ্ঞানীর নাম। সেল ডিভিশন সংক্রান্ত কিছু কিছু ঘটনায় কিছু কিছু বিজ্ঞানীর নাম সংশ্লিষ্ট, যেমন যার নাম সবার প্রথমেই আসে তিনি হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডারে প্রথম যিনি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, প্লাস মাইটোসিস নামকরণ যিনি করেন তার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। আরেকজন ফ্লেমিং আছে, আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক জন্য বিখ্যাত। মাইটোসিস নামকরণ ছাড়া আরো দুটো নামকরণ আছে, যেই নামকরণের সাথে আরো দুজন বিজ্ঞানীর নাম জড়িত। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন স্লাইখার, মায়োসিস নামকরণ করেন ফার্মার ও মুর। মায়োসিস সংক্রান্ত আরো দুজন বিজ্ঞানীর নাম অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে গোলকৃমিতে সর্বপ্রথম মায়োসিস প্রত্যক্ষ করেন বোভেরি এবং পুষ্পক উদ্ভিদে সর্বপ্রথম মায়োসিস প্রত্যক্ষ করেন স্ট্রাসবার্গার। বিজ্ঞানী এই কয়েকজন বিজ্ঞানীর নাম মনে রাখার পরে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সেল ডিভিশনের বেসিক পর্যায় বলতে আসলে কি বোঝায়। যদি জিজ্ঞেস করা হয় সেল ডিভিশন কয়েকটি ধাপে সংগঠিত হয়, কোষ বিভাজন কয়েকটি পর্যায়ে সংগঠিত হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মাথায় রিক্যাপিচুলেট হয় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আসলে সত্যিকার উত্তরটা তা নয়। কোষ বিভাজনের প্রধান ধাপ হচ্ছে দুটো, যাদেরকে আমরা বলছি সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মনে রাখা খুব সহজ, সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে দুটো ভাগ, সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, এবং স্বাভাবিকভাবে আমরা যে ভাগটা নিয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমরা যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলছি এই ভাগগুলো, এগুলো সবই ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত অংশ। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটা কোনো বেসিক ধাপ না, এটা একটা অন্যতম বেসিক ধাপ ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত কিছু পর্যায়। এরপরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেল ডিভিশনের প্রকারভেদ। সেল ডিভিশনকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি সেল ডিভিশন 3 ধরনের, এবং 3 ধরনেরই একটি করে সিনোনিম অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন অ্যামাইটোসিস, এর আরেক নাম হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, এই নামটার সাথে আমরা পরিচিত। এর আরেকটি নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। 2 নম্বর আমরা মাথায় রাখবো মাইটোসিস, যাকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, এবং সর্বশেষ হচ্ছে মায়োসিস, যাকে আমরা বলি রিডাকশনাল ডিভিশন। নামের মধ্যে আমরা মিনিংটা খুঁজে পাই। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা খুবই নন অর্গানাইজ প্রক্রিয়া, একটা কোষ থেকে হঠাৎ করে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, এখানে কোনো সিকোয়েন্সিয়াল কোনো ইভেন্ট ঘটছে না। মায়োসিসে অনেকগুলো সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটে, একটি কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, দুটো কোষে যে ক্রোমোজোম নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকছে। মায়োসিসের ক্ষেত্রে একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে সেহেতু এটাকে আমরা বলছি রিডাকশনাল ডিভিশন। এছাড়াও এই প্রকারভেদের মধ্যে আরো কিছু উপাদান নিয়ে কথা বলার মতো আছে, সেটি হচ্ছে আমরা জানি গঠনগতভাবে সেলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে এই দুটো ভাগ হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল হচ্ছে সুকেন্দ্রিক কোষ, যে সুকেন্দ্রিক কোষ থাকবে অবশ্যই উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে। তো উন্নত শ্রেণীর যারা হবে তাদের মধ্যে অবশ্যই সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটবে, তার মানে মাইটোসিস এবং মায়োসিস হবে, অথবা মাইটোসিস হতে পারে, মায়োসিস হতে পারে, যে কোনো একটা অবশ্যই হবে। কিন্তু প্রাককেন্দ্রিক কোষে সাধারণত মাইটোসিস মায়োসিস হয় না, হয় অ্যামাইটোসিস। তাহলে আমরা কথাটা কিভাবে মনে রাখতে পারি? অ্যামাইটোসিস হয় প্রাককেন্দ্রিক কোষে, মাইটোসিস এবং মায়োসিস হয় সুকেন্দ্রিক কোষে। কিন্তু এখানে একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে বাইনারি ফিশন কিন্তু ইস্টের ক্ষেত্রে দেখা যায়।
এবং ইস্ট কিন্তু প্রাককেন্দ্রিক কোষ না, ইস্টের সেলুলার গঠন হচ্ছে সুকেন্দ্রিক কোষের মতো। তো আমরা মাথায় রাখবো অ্যামাইটোসিস সাধারণত হয় প্রাককেন্দ্রিক কোষে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইস্ট। মাইটোসিস এবং মায়োসিস হয় সুকেন্দ্রিক কোষে, এখানে কোনো ধরনের ভেরিয়েশন চিন্তা করার সুযোগ নেই। প্রকারভেদের পরে আমরা চলে যাচ্ছি একটি খুব সুন্দর শব্দ যাকে আমরা বলি সেল সাইকেল বা কোষ চক্র। এই কোষ চক্র শব্দটা কিন্তু কোষ বিভাজনের সবগুলো প্রকারভেদের সাথেই সম্পর্কিত শব্দ নয়। আমরা দেখলাম যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস তিন ধরনের কোষ বিভাজন সম্ভব, কিন্তু সেল সাইকেল শব্দটা কিন্তু অ্যাবসলিউটলি ব্যবহার করা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে। সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সেল সাইকেলের কম্পোনেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্টারফেস এবং অপরটি হচ্ছে মাইটোসিস। ইন্টারফেসের মধ্যে তিনটি উপাদান আছে, যে তিনটি উপাদানে একটি কোষ বিভাজনের জন্য, আমরা বলতে চাই মাইটোসিস কোষ বিভাজনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এটি কোষ বিভাজনের প্রস্তুতির অংশ হিসেবে আরএনএ সংগঠিত করা, ডিএনএ সংগঠিত করা, এছাড়াও কিছু রাসায়নিক এবং গাঠনিক প্রোটিন সংগঠিত করার কিছু ব্যাপার চলে আসে। কোশ্চেন আসতে পারে মায়োসিস ও মাইটোসিসের মতো একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, মায়োসিস একটি সংগঠিত ইভেন্ট, কিন্তু মায়োসিসে ইন্টারফেস নাই কেন? মায়োসিসের ক্ষেত্রে ইন্টারফেস নাম দিয়ে আলাদাভাবে কিছু না বলা হলেও ইন্টারফেসে যে মূল ঘটনাটি ঘটে সেটি মায়োসিসের মূল কোষ বিভাজন প্রক্রিয়ার আগে ঠিকই সংঘটিত হয়, এবং সেই অংশটি হচ্ছে মায়োসিস বনের প্রোফেজ বনের ল্যাপ্টোটিন উপদশা, যেখানে আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশন হয়ে ডিএনএ নাম্বার দ্বিগুণ হয়ে যাচ্ছে। ইন্টারফেস দশার তাহলে প্রধান কাজ আমরা ধরে ফেললাম, সেটি হচ্ছে ডিএনএ সংখ্যা দ্বিগুণ করা, ডিএনএ রেপ্লিকেশন করা। ইন্টারফেসকে আমরা তিনটে ভাগে ভাগ করে দেখতে পাই, একটি হচ্ছে G1 বা গ্যাপ 1 বা বিরাম 1, একটি হচ্ছে S দশা বা সিনথেসিস দশা বা ডিএনএ রেপ্লিকেশন দশা, এবং অপরটি হচ্ছে G2 বা গ্যাপ 2 দশা। এখানে আমরা কিছু পার্সেন্টেজ দেখতে পাই, যেমন 30 to 40%, 30 to 50%, 10 to 20%। এই সংখ্যাগুলো আসলে কি নির্দেশ করে? এই সংখ্যাগুলো নির্দেশ করে টোটাল যে কোষ চক্রটা আছে, টোটাল যে সেল সাইকেলটা আছে, তার সময়ের আনুপাতিক পার্থক্য। তার মানে সবচেয়ে বেশি সময় ব্যয় হবে এফ দশায়, তার চেয়ে তুলনামূলক কম সময় ব্যয় হবে G1 দশায়, সবচেয়ে বেশি কম সময় ব্যয় হবে G2 দশায়। G1 দশায় কি হচ্ছে? আরএনএ কিছু নির্দিষ্ট প্রোটিন, যার মধ্যে উল্লেখ হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করা। এস দশায় কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হয়ে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং সর্বশেষ আরএনএ, ডিএনএ, সাইক্লিন প্রোটিন ছাড়াও অন্যান্য যে এনজাইম ও অন্যান্য যে প্রোটিন যেগুলো সেল ডিভিশনের জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকে অনেক বেশি অর্গানাইজড করা হচ্ছে। এই অর্গানাইজেশন প্রক্রিয়াটা যখনই শেষ হবে তখনই একটা কোষ বিভাজন পর্যায়ে উন্নীত হবে। সেই কোষ বিভাজন পর্যায়ে যে মাইটোসিস আছে, সেই মাইটোসিস নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মাইটোসিসের প্রধান যে ধাপগুলো আছে সেগুলোর নাম আমরা জানি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই প্রত্যেকটি পর্যায়ের মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে। আমরা শুধু সিগনিফিক্যান্ট ঘটনাগুলোর কি ওয়ার্ডগুলো মাথায় রাখার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি জরুরি। প্রথমে আমরা বলতে যাই প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? প্রথমে আমরা মনে রাখবো, আমরা জানি যে ইন্টারফেজ দশায় একটা নিউক্লিয়াসে 4টি উপাদান থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। আমরা বলেছিলাম যে ক্রোমাটিন জালিকাটা পাওয়া যায় অবিভাজনরত অবস্থায়, যখনই বিভাজন শুরু হয় তখনই কিন্তু ক্রোমাটিন জালিকা ক্রোমোজোমে কনভার্সন হওয়া শুরু করে। প্রোফেজের মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে জল বিয়োজন হওয়া, তার মানে ফ্লুইড পোর্শন বের হয়ে যাবে ক্রোমাটিন জালিকা থেকে। ফলে ক্রোমাটিন জালিকার এই যে ডিহাইড্রেটেড স্টেট, এইটাকে আমরা বলতে যাচ্ছি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের দুটো বাহু আছে, আমরা জানি ক্রোমোজোমের প্রধান অংশগুলোর একটি হচ্ছে আর্ম বা বাহু, দুটো বাহু। সেই বাহুগুলো যখন লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে যাবে উইদাউট এনি ডিভিশন টু দ্য সেন্ট্রোমিয়ার, তখন সেই দুইটা বাহু হয়ে যাবে দুইটা ক্রোমাটিড। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে ক্রোমাটিড তৈরি। এবং সর্বশেষ যে কথাটা আমরা এখানে মাথায় রাখার চেষ্টা করব সেটি হচ্ছে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটি আছে সেটি এই পর্যায়ে বিলুপ্ত হবে। তার মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে প্রোফেজে আমরা তিনটা কি পয়েন্ট পেলাম। একটা হচ্ছে জল বিয়োজন হয়ে ক্রোমোজোম তৈরি, ক্রোমাটিড তৈরি হওয়া, একটা লংজিটিউডিনাল ডিভিশন হবে যেখানে সেন্ট্রোমিয়ারের কোনো ডিভিশন হবে না, অনুদৈর্ঘ্য বিভাজন হবে, অনুপ্রস্থ নয়, এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন।
প্রোফেজের পরবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের ক্ষেত্রে আমরা একটি শব্দই খুব ভালো করে মাথায় রাখবো, সেটি হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র। আমরা জানি স্পিন্ডল ফাইবার তৈরিতে প্রধান ভূমিকা পালন করে তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোমে অবস্থিত সেন্ট্রিওল। যাদের সেন্ট্রিওল নাই তাদের ক্ষেত্রে হচ্ছে সাইটোস্কেলেটন, এবং সেই সাইটোস্কেলেটনের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যে তার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। 3 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে আমরা যে কি পয়েন্টগুলো মাথায় রাখবো তার মধ্যে একটি হচ্ছে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যে ফাইবার আছে সেই স্পিন্ডল ফাইবারের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চলে অবস্থানকে আরেকটি ভাবে পরীক্ষার কোশ্চেনে উপস্থাপন করা যেতে পারে যে ঠিক কোন দশায় ক্রোমোজোমগুলো দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করে। তার মানে স্পিন্ডল ফাইবার ঠিক মাঝখানে, ঠিক বিষুবীয় অঞ্চলে দুই মেরু থেকে সমান দূরত্বে, সবগুলো ঘটনাই ঘটছে মেটাফেজ দশায়। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, সর্বাধিক মোটা এবং খাটো। এবং সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আমরা দেখেছি প্রোফেজে লঙ্গিটিউডিনাল ডিভিশন হচ্ছে, তার মানে অনুদৈর্ঘ্য বিভাজন। মেটাফেজে এসে অনুপ্রস্থ বিভাজন হবে এবং সেই বিভাজনটা যাবে, বিভাজনের কেন্দ্রটা যাবে সেন্ট্রোমিয়ার দিকে। ফলে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়, অনুদৈর্ঘ্য বিভাজন কখন হয়, একটি ক্রোমোজোম সমান দুই অংশে অথবা একটি ক্রোমোজোম অসমান দুটি অংশে বিভাজিত হয় কখন, একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হয় কখন, একটি সেন্ট্রোমিয়ার থেকে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় কখন, সবকিছুরই উত্তর হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাফেজ দশার সর্বশেষ যে কথাটি আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে অপত্য ক্রোমোজোম তৈরি। এরপর আমাদের বাকি থাকে ঠিক দুটো পয়েন্ট, সেটি হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে যে টেলোমিয়ারগুলো আছে সেই টেলোমিয়ারগুলো পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে, ফলে ঠিক মাঝখান বা বিষুবীয় অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে এবং এমন দূরত্বে চলে যেতে চাইবে যেখানে তাদের মধ্যে বিকর্ষণ শক্তি সবচেয়ে কম হয়। ক্রোমোজোমগুলো সর্বাধিক দূরত্বে চলে যেতে হলে তাদেরকে চলে যেতে হবে মেরুর দিকে। মেরুর দিকে ক্রোমোজোমগুলো যখন যাত্রা শুরু করে ঠিক তখনই ক্রোমোজোমগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই সেন্ট্রোমিয়ারের অবস্থানের পার্থক্যের জন্য ক্রোমোজোমগুলোর গাঠনিক কিছু পরিবর্তন আসে, যেগুলোকে আমরা বলতে চাই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্টোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আমরা দেখতে পাই মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির, এক্টোসেন্ট্রিক জি আকৃতির এবং টেলোসেন্ট্রিক আই আকৃতির হয়। তাহলে অ্যানাফেজের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিন্নতার জন্য তাদেরকে 4 ধরনের গঠনের দেখায়। সর্বশেষ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে যে ঘটনাটি ঘটে তা প্রোফেজের ঘটনারই ঠিক বিপরীত রূপ। আমরা দেখতে পেয়েছিলাম প্রোফেজে ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে জল বিয়োজিত হয়েছিল, তা ক্রোমোজোমে পরিণত হয়েছিল। ক্রোমোজোমের বাহু লম্বালম্বি বিভক্ত বা অনুদৈর্ঘ্য বিভক্ত হয়েছিল, উইদাউট ডিভিশন টু দ্য সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড তৈরি হয়েছিল। সর্বশেষ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন। টেলোফেজে ঠিক উল্টা ঘটনা যদি ঘটতে হয় তাহলে কি ঘটতে হবে, ক্রোমোজোমের মধ্যে জল সংযোজন ঘটবে, তার মানে হাইড্রেশন হবে। জল সংযোজন যদি হয় তাহলে ক্রোমোজোম পরিণত হবে পুনরায় ক্রোমাটিন জালিকা এবং অথবা নিউক্লিয়ার রেটিকুলামে। আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রোফেজ শুরু হলো কখন, ইন্টারফেজের শেষে। তার মানে ইন্টারফেজে নিউক্লিয়ার রেটিকুলাম ছিল, সেই নিউক্লিয়ার রেটিকুলাম থেকে ক্রোমোজোম তৈরির মাধ্যমে প্রোফেজ শুরু হলো। আর টেলোফেজের ঠিক পরের ধাপই হচ্ছে ইন্টারফেজ। আবার ইন্টারফেজে ঢুকতে যাচ্ছে স্যার, ইন্টারফেজে ঢোকার আগেই কিন্তু ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা তৈরি হচ্ছে। তাহলে আমরা ঠিক এখানে মনে রাখতে পারি যে জল সংযোজন হবে, হাইড্রেশন হবে, ক্রোমোজোম চলে যাবে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম স্টেটে, এবং ডিসঅ্যাপিয়ারেন্স হবে না, হবে অ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন যখন ফিরে আসবে একটা নিউক্লিয়াসের গঠন সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হলেই কিন্তু মাইটোসিস বিভাজন সম্পূর্ণ হবে। আসলে এটা মাইটোসিস বিভাজনের একটি অংশ মাত্র আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তার মানে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন যখন সংঘটিত হয়ে যাবে তখন সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো অংশে দুটো নিউক্লিয়াসের অংশ চলে যাবে, ফলে দুটো অপত্য কোষ তৈরি হবে যেখানে ক্রোমোজোম নাম্বারটা সেম থাকবে। এক্ষেত্রে কয়েকটা কি পয়েন্ট আমি আলাদাভাবে আবারও বলে দিতে চাই যা মাইটোসিসের সাথে সংযুক্ত। 4টি জিনিস, ক্রোমোজোম কখন তৈরি হয়, ক্রোমাটিড কখন তৈরি হয়, ডটার ক্রোমোজোম কখন তৈরি হয় এবং ক্রোমাটিড ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম কখন তৈরি হয়।
ক্রোমোজোম এবং ক্রোমাটিড আমরা জানি প্রোফেজে তৈরি হচ্ছে, ডটার ক্রোমোজোম তৈরি হচ্ছে মেটাফেজ দশায়, এবং ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম পুনরায় তৈরি হচ্ছে টেলোফেজ দশায়। কখন তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে উত্তরগুলো হচ্ছে এই জায়গাটার মধ্যে। মাইটোসিসের পর্যায়গুলোর পরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব মনে রাখার সুবিধার্থে আমরা দুইটা কি ওয়ার্ড মাথায় রাখবো। কি ওয়ার্ড দুটো হচ্ছে বৃদ্ধি এবং অপর কি ওয়ার্ডটি হচ্ছে রক্ষা। বৃদ্ধিতে আমরা মনে রাখবো দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এবং রক্ষার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সংখ্যার সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা এবং সর্বশেষ গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। মাইটোসিসের আলোচনার পরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি মায়োসিস বিভাজন। মায়োসিস কোষ বিভাজনের মধ্যে দুটো পর্যায়ে দেখা যায়, দুটো প্রধান পর্যায়ে দেখা যায়, যাদেরকে বলা হয় মায়োসিস 1 এবং মায়োসিস 2। সেই সংখ্যা, সেই উপাদান এবং তাদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের কারণে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে কিছু নামেরও পার্থক্য আছে। যেমন মায়োসিস 1 কে বলা হয় ট্রু মায়োসিস, মায়োসিস 2 কে বলা হচ্ছে সিউডোমাইটোসিস। এটা কেন বলা হচ্ছে? আমরা একটু অন্যদিকে ফিরে যাই। মায়োসিস আসলে কখন ঘটে, কিভাবে ঘটে, কার মধ্যে ঘটে? আমরা জানি মায়োসিস কখনোই হেপ্লয়েড সেলে ঘটতে পারে না, কারণ হেপ্লয়েড ক্রোমোজোমকে কখনোই অর্ধেকে বানানো সম্ভব না। তাহলে মায়োসিস সবসময় সংঘটিত হবে ডিপ্লয়েড কোষে। এখন ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে সেটা কখন সংঘটিত হবে? জনন কোষ তৈরির আগে না জনন কোষ তৈরির পরে? আমরা জানি গেমিটোজেনেসিস নামক একটা ধাপ আছে, যাকে আমরা বলছি গেমিট তৈরির ধাপ, যার দুটো ভাগে বিভক্ত। একটাকে আমরা বলছি স্পার্মাটোজেনেসিস, একটাকে আমরা বলছি উজেনেসিস। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার কিছু অংশ আমরা এখানে একটু আলোচনা করতে চাই। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আমরা দেখি যে প্রথমে যে সেলটি থাকে, যাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ, যার নাম হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল, সেটা যদি ডিপ্লয়েড প্রাণী হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টুয়াইসেন, কারণ ডিপ্লয়েড সেলের সবগুলো কোষই টুয়াইসেন হবে, তার জনন মাতৃকোষও টুয়াইসেন হবে। কিন্তু সবসময় আমরা একটা জিনিস জানি যে জনন কোষ সবসময়ই ডিপ্লয়েড বা এন হয়। আমরা কথা বলছি জনন মাতৃকোষ নিয়ে। প্রিমোর্ডিয়াল জার্ম সেলের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হবে। মাইটোসিস সেল ডিভিশনের ফলে অনেকগুলো টুয়াইসেন ক্রোমোজোমধারী সেল তৈরি হবে, যাদেরকে বলা হচ্ছে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়ার মধ্যে নিউট্রিশন এনরিচমেন্ট হবে, স্পার্মাটোগোনিয়া আকারে বড় হবে, তাকে আমরা বলতেছি যে প্রাইমারি স্পার্মাটোসাইট। স্পার্মাটোগোনিয়া টুয়াইসেন, প্রাইমারি স্পার্মাটোসাইট টুয়াইসেন। এই প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে শুরু হবে মায়োসিস সেল ডিভিশন। মায়োসিস সেল ডিভিশনের শুরুতে প্রথম যে ধাপ সেটাকে আমরা বলছি মায়োসিস 1। ফলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। মায়োসিস 1 যেহেতু ট্রু মায়োসিস, সেহেতু আমরা মাথায় রাখতে পারি মায়োসিসের প্রধান ঘটনাটি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে ফেলা। তো আমরা আন্দাজেই এখানে লিখলাম যে এটা এন হবে। এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে স্পার্মাটিড। আমরা একটু আগে একটা হিন্ট দিয়েছিলাম যে মায়োসিস 2 হচ্ছে সিউডোমাইটোসিস। আর সিউডোমাইটোসিস হোক আর মাইটোসিস হোক, আমরা একটা জিনিস জানি, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যদি এন হয় তাহলে স্পার্মাটিডেও আমরা আন্দাজের উপর লিখে দিলাম এন। আসলে ঘটনাটি কি ঘটছে আমরা যদি একটু সংখ্যার দিকে খেয়াল করি, তাহলে আমরা মায়োসিসের ঘটনা, মায়োসিসের প্রক্রিয়াটা সম্বন্ধে একটা আইডিয়া পাবো। প্রাইমারি স্পার্মাটোসাইট যদি 1 হয় সংখ্যায়, সেকেন্ডারি স্পার্মাটোসাইট যদি 2 হয় সংখ্যায়, স্পার্মাটিড হচ্ছে সংখ্যায় 4। আসলে ঘটনাটা কিভাবে ঘটছে আমরা প্রথমে লিখে ফেলি একটা টুয়াইস এন সেল, যার উপরে মায়োসিস প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রথম যে মায়োসিস সংঘটিত হয় সেক্ষেত্রে দুটো কোষ তৈরি হচ্ছে, কখনোই 4টি কোষ তৈরি হয় না। প্রথম ধাপে যে দুটো কোষ তৈরি হয় সেই দুটো কোষে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাওয়া মানেই কিন্তু মায়োসিসের একটি অনন্য বৈশিষ্ট্য অর্জন করা। মায়োসিস 1 এটাকে আমরা টোটাল কমপ্লিট মায়োসিস কেন বলছি না, কারণ মায়োসিসের আরেকটি কম্পোনেন্ট হচ্ছে দ্য নাম্বার অফ সেলস শুড বি 4। আমরা এখনো 4টি কোষ পাই নাই।
এই n সংখ্যক ক্রোমোজোম বাহী কোষের উপরে যখন মায়োসিসের সেকেন্ড ডিভিশনটা হবে তখন আমরা দেখতে পাই যে হুবহু ঘটনাটা হচ্ছে মাইটোসিসের মতো। n এর উপরে যদি মাইটোসিস হয় তাহলে কোষ তৈরি হবে দুটো, n এর উপরে যদি মাইটোসিস হয় কোষ তৈরি হবে দুটো। তাহলে আমরা লিখলাম এই পাশে মায়োসিস 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা একবারে লিখতে পারি টুয়াইস n থেকে 4টি n, যেটি আমাদের ডেফিনিশনে চলে আসে যে একটি কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে যেখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অর্ধেক। তাহলে মায়োসিস 1 প্লাস মায়োসিস 2 ইজ ইকুয়াল টু মায়োসিস। এবং আমরা মাথায় রাখবো মায়োসিস 1 মানে হচ্ছে ট্রু মায়োসিস, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এবং মায়োসিস 2 হচ্ছে সিউডো মায়োসিস, যেখানে মায়োসিসের যে সেকেন্ড কম্পোনেন্ট যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়ার পরেও কোষের সংখ্যা কত হবে 4 সেটা এনশিওর হবে। এই হলো মায়োসিসের পর্যায় বা ধাপের মধ্যকার পার্থক্য। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এটা যদি প্রিমোরডিয়াল জার্ম সেল যদি একটা হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হতো তাহলে প্রিমোরডিয়াল জার্ম সেলের ক্রোমোজোম নাম্বার হতো n। মাইটোসিস ডিভিশনে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বার ফিক্স থাকে, স্পার্মাটোগোনিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হবে n। স্পার্মাটোগোনিয়া নিউট্রিশন এনরিচমেন্টের মাধ্যমে যখন প্রাইমারি স্পার্মাসাইটে পরিণত হবে তখনও সেটা হবে n। এবং আমরা জানি n সংখ্যক ক্রোমোজোম বাহী কোন সেলের উপরে মায়োসিস সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দুটি ধাপ কিন্তু হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে এখানে কি সংঘটিত হচ্ছে, প্রাইমারি স্পার্মাসাইট থেকে সরাসরি মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে স্পার্মাটিড তৈরি হবে। তাহলে কথা কিন্তু থেকেই যাচ্ছে যে হ্যাপ্লয়েড জীবে কি তাহলে মায়োসিস কখনোই সংঘটিত হয় না? উত্তরটি হচ্ছে অবশ্যই সংঘটিত হয়, কারণ আমরা জানি স্পার্মাটিডের মধ্যে কিছু ধারাবাহিক পরিবর্তন হয় যাকে বলা হচ্ছে স্পার্ম, এবং আমরা জানি যে কোনো জননকোষী হবে হ্যাপ্লয়েড। তার মানে স্পার্ম হ্যাপ্লয়েড, ওই পাশ থেকে যদি ওজেনেসিস প্রক্রিয়ার কথা আমরা চিন্তা করি তাহলে ওজেনেসিস প্রক্রিয়া থেকে যে ওভাম আসবে সেই ওভামও হবে হ্যাপ্লয়েড। এই দুটো হ্যাপ্লয়েড যখন মিলিত হবে তখন হবে ফার্টিলাইজেশন, এবং ফার্টিলাইজেশনের ফলে যে জিনিসটা গঠিত হবে তাকে আমরা বলতে চাচ্ছি জাইগোট। এবং আমরা জানি জাইগোট হচ্ছে অলওয়েজ টুয়াইস n, কারণ দুটো জার্ম সেল বা দুটো জননকোষ কিন্তু হ্যাপ্লয়েড। জাইগোট যদি টুয়াইস n হয় তাহলে জাইগোট থেকে যখন ক্লিভেজ প্রক্রিয়া শুরু হবে, পরিস্ফুটন প্রক্রিয়া তৈরি হবে, তখন সেখান থেকে যে জীবটি তৈরি হবে সেটি মাতৃজীবের সমসংখ্যক ক্রোমোজোম বাহী হবে না, কারণ জীবটি ছিল হ্যাপ্লয়েড, তার টোটাল সবগুলো সেলের ক্রোমোজোম নাম্বার ছিল হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোট হচ্ছে টুয়াইস n। ফলে জাইগোট তৈরি হওয়ার পরে সেখানে মায়োসিস সংগঠিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংগঠিত হয়, তবে সেটা গেমিটোজেনেসিস প্রক্রিয়ায় না। গেমিটোজেনেসিস প্রক্রিয়ার শেষে যে জার্ম সেল তৈরি হলো সেই জার্ম সেলের মধ্যে যখন ফার্টিলাইজেশন হলো, সেই ফার্টিলাইজেশনের পরবর্তীতে যখন ব্যক্তিগণিক পরিস্ফুটন সংঘটিত হবে তখন সেখানে গিয়ে মায়োসিস সংঘটিত হয়। তাহলে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংঘটিত হয় গেমিটোজেনেসিস প্রক্রিয়ায়, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংঘটিত হয় গেমিটোজেনেসিস প্রক্রিয়ার বাইরের ঘটনাগুলোর মধ্যে, তার মানে পরিস্ফুটন সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে তখন মায়োসিস সংঘটিত হয়। মায়োসিসকে তিন ভাবে ভাগ করা যায়, মায়োসিসকে আমরা তিন ভাবে প্রকারভেদ করতে পারি। এক নাম্বার হচ্ছে গেমিটোজেনিক, গেমিট তৈরির সময়, এটি হচ্ছে স্পোরোজেনিক, স্পোর তৈরির সময়, এবং আরেকটি হচ্ছে জাইগোটিক, জাইগোটের অঙ্কুরোদ্গমের সময়। তিন ধরনের মায়োসিস তিনটি সময় সংঘটিত হচ্ছে, সময়কালের উপর ভিত্তি করে, গেমিট তৈরি অথবা স্পোর তৈরির উপর ভিত্তি করে, জাইগোটের উপর হওয়ার উপর ভিত্তি করে মায়োসিস হতে পারে গেমিটোজেনিক, সকল উন্নত প্রাণীতে হয়, স্পোরোজেনিক বসফর্নের ক্ষেত্রে হয়, এবং জাইগোটিক আমরা দেখতে পেয়েছি যে স্পাইরোগাইলা নামক যে শৈবাল আছে সেক্ষেত্রে জাইগোটিক মায়োসিস ডিভিশন সংঘটিত হয়। মায়োসিসের ডিভিশনে আমরা জানি প্রত্যেকটি মায়োসিসের মধ্যে, প্রত্যেকটি মায়োসিস বলতে আমরা বলছি মায়োসিস 1 এবং মায়োসিস 2, সেখানে ধাপ আছে 4টি করে। আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রত্যেকটির সাথেই নামের সাথে যুক্ত থাকবে 1 অথবা 2। মায়োসিস 1 এর কম্পোনেন্ট প্রত্যেকটার সাথে 1 এবং মায়োসিস 2 এর প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে 2 যুক্ত থাকবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট ইভেন্ট যেটাতে সংঘটিত হয় সেটি হচ্ছে মায়োসিস 1 এর প্রোফেজ 1, যা মায়োসিসকে মাইটোসিস থেকে একটা বিশাল অংশে পৃথক করে দিচ্ছে। তো আমরা আলোচনা করতে চাই অবশ্যই সেটি হচ্ছে মায়োসিস 1, এবং মায়োসিস 1 এর মধ্যে যার কথা আমরা আলোচনা করব তার নাম হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে 5টি উপদশা আছে। 5টি উপদশার মধ্যে সিগনিফিকেন্ট ইভেন্টগুলোর কি ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলতে চাই।
প্রথম যে দশা সেটি হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা জানি ক্রোমোজোমের ভৌত গঠনের কিছু মাইনর কম্পোনেন্ট আছে, সেই মাইনর কম্পোনেন্টের মধ্যে একটি কম্পোনেন্ট ছিল ক্রোমোমিয়ার নামক কিছু দানা। ক্রোমোমিয়ার নামক যে দানার উপস্থিতি দেখা যায় সেটা সবচেয়ে বেশি ভিজিবল হয় লেপ্টোটিন দশায়। তাহলে লেপ্টোটিন দশায় আমরা মনে রাখবো ক্রোমোমিয়ার নামক কিছু দানার উপস্থিতি ক্রোমোজোমে দেখা যায়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি লেপ্টোটিনের সাথে যুক্ত সেটি হচ্ছে লেপ্টোটিনের ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়। আমরা একটু আগেই বলেছিলাম যে সেল সাইকেল শব্দটি অনেকটা ইনক্লুসিভ ওয়েতে মাইটোসিসের সাথে সংযুক্ত, কারণ সেল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে আলাদাভাবে ইন্টারফেস কোনো নাম উচ্চারণ করা হয় না, কারণ মায়োসিসের শুরুর একদম শুরুর দিকে একটি উপদশাতে ইন্টারফেসে যে মূল ঘটনাটি ঘটে সেই ঘটনাটি সংঘটিত হয়। এই জন্য আমরা মায়োসিসের ইন্টারফেসকে তুলনা করতে পারি মায়োসিস বনে প্রোফেজ বনে লেপ্টোটিন উপদশাতে। তাহলে আমরা লেপ্টোটিন উপদশায় দ্বিতীয় যে শব্দটি মাথায় রাখবো সেটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। লেপ্টোটিনের পরে যেই উপদশাটির কথা আমরা আলোচনা সেটা হচ্ছে লেপ্টোটিন এবং তারপর হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে আমরা জানি যে সমসংস্থ ক্রোমোজোম, যা হোমোলোগাস ক্রোমোজোম নামেও পরিচিত, দুটো ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসবে। দুটো ক্রোমোজোম যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন তাদেরকে পরস্পরের কাছাকাছি থাকার জন্য তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। যে বন্ধনের মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের কাছাকাছি থাকবে তাকে বলা হচ্ছে সাইনাপসিস। আমরা সাইনাপস শব্দটা শুনেছি যে দুটো নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরন স্নায়ু উদ্দীপনা অন্য নিউরনে প্রবাহিত হয়। এখানেও একটা সাইনাপস গঠিত হচ্ছে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। এই যে সাইনাপসিস গঠিত হলো, সাইনাপসিস গঠনের ফলে যে গঠন তৈরি হলো, তার মানে দুটো ক্রোমোজোমের যে একত্রিত গঠন সেই গঠনটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। তার মানে দ্বিযোজ্যতা। বাই অর্থ দুই, ভ্যালেন্ট আসছে ভ্যালেন্সি দিয়ে, তার মানে দুটো ক্রোমোজোম পরস্পরের সাথে মিলিত হয়ে একটি একক হিসেবে কাজ করছে। এই জন্য এই গঠনটাকে বলা হচ্ছে দ্বিযোজনী বিশিষ্ট গঠন বা দ্বিযোজ্যতা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ধাপ সেটি হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে। আমরা বাইভ্যালেন্ট দিয়েই আমাদের প্যাকাইটিনের আলোচনাটা শুরু করতে পারি। বাইভ্যালেন্টে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোমের দুটো দুটো করে চারটা বাহু আছে। আমরা যদি চিন্তা করি যে একটা ক্রোমোজোমের দুটো বাহু আর একটা ক্রোমোজোমের দুটো বাহু যদি লম্বালম্বি ভাবে বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড তৈরি হবে। ফলে বাইভ্যালেন্টে আমরা দেখতে পাই টোটাল 4টা ক্রোমাটিড গঠিত হচ্ছে। এই 4 ক্রোমাটিড বিশিষ্ট গঠনকে বলা হচ্ছে টেট্রাড। আমরা দেখতে পাই যে এরকম 4টা ক্রোমাটিড গঠিত হচ্ছে দুটো ক্রোমোজোমের মধ্যে। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এটি হচ্ছে এটি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কাছাকাছি অংশের মধ্যে একটা অংশ জোড়া লাগে। জোড়া লাগা অংশটা অনেকটা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখায়। আমরা যদি একটু দেখাতে চাই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা অংশ সংযুক্ত হলো, এই যে সংযুক্তের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে অনেকটা ইংরেজি এক্স অক্ষরের মতো। এই এক্স অক্ষর বিশিষ্ট গঠনটাকে বলা হচ্ছে কায়াজমা। কায়াজমা অংশ গঠন হওয়া মায়োসিস প্রক্রিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কায়াজমা গঠিত হওয়ার পরে সেই কায়াজমা ছাড়া অন্যান্য যে অংশগুলো আছে তাদের মধ্যে বিকর্ষণের ফলে কায়াজমা অংশ পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু করে। এই যে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় প্রক্রিয়া শুরু হলো, এই ঘটনাটাকে আমরা বলি ক্রসিং ওভার। এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্রসিং ওভার কোন ধাপে সংঘটিত হয়, এটির উত্তর হচ্ছে প্যাকাইটিন। কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে ক্রসিং ওভার প্রক্রিয়াটা শুরু হয় প্যাকাইটিনে, যেটা শেষ হয় সর্বশেষ ধাপে গিয়ে। তার মানে ক্রসিং ওভার 3টি ধাপ ধরেই কিন্তু সংঘটিত হয়। তাহলে প্যাকাইটিনে আমরা 3টা শব্দ মাথায় রাখবো, একটা হচ্ছে টেট্রাড, একটা হচ্ছে কায়াজমা এবং অপরটি হচ্ছে ক্রসিং ওভার। এরপরে যে ধাপ সেটি হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি ঘটে? প্যাকাইটিনে যা ঘটছিল ডিপ্লোটিনে সেই ঘটনাটারই কন্টিনিউশন ঘটতে থাকে। নন কায়াজমাটা অংশগুলোর মধ্যে পরস্পর মধ্যে বিকর্ষণ শুরু হয়, বিচ্ছিন্ন অংশগুলো পরস্পর থেকে সর্বোচ্চ দূরে সরে যাওয়ার চেষ্টা করে। সর্বোচ্চ দূরে সরে যাওয়া অথবা প্রান্তে সরে যাওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। তার মানে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যে চেষ্টা করলো সেই দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে টার্মিনালাইজেশন। এবং সর্বশেষ যে ধাপের মাধ্যমে মায়োসিস বনের খুব গুরুত্বপূর্ণ অংশটি শেষ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে
টার্মিনালাইজেশনের ফলে সর্বোচ্চ দূরে সরে যাওয়ার ফলে কায়াজমা অংশে আর কোনো ধরনের আকর্ষণ থাকে না, ফলে কায়াজমা অংশটা ভেঙে যায়, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় প্রক্রিয়া শেষ হয় এবং আমরা তাকে বলছি ক্রসিং ওভার প্রক্রিয়ার সমাপ্তি। তাহলে ক্রসিং ওভার প্রক্রিয়া কোন কোন ধাপ ব্যাপী চলে সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা উত্তরে বলবো প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। শুরু হয় প্যাকাইটিনে, শেষ হয় ডায়াকাইনেসিসে। সাধারণত কোন ধাপে হয়, উত্তরে আমরা সাধারণত অপশন চুজ করব প্যাকাইটিনকে। তাহলে ক্রসিং ওভার প্রক্রিয়ার সমাপ্তি হবে এবং প্রোফেজের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা মাইটোসিস থেকে শিখে এসেছি, সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয় প্রোফেজের মধ্যে। তাহলে ডায়াকাইনেসিসের সর্বশেষ যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়োসিস সেল ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট যে ধাপটি আছে সেটি হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 ছাড়া মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলে যে ঘটনাগুলো সেগুলো অনেকটাই মাইটোসিসের সাথে মিলে যায়, সো সেগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না। তবে প্রোফেজ 1 এর মধ্যে যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস আছে তার মধ্যে এই যে কিওয়ার্ডগুলো আমরা টাচ করে গিয়েছি, এই কিওয়ার্ডগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ক্রসিং ওভার, তার শুরু, তার সমাপ্তি, তার শুরুর আগের ঘটনা, তার সমাপ্তির পরের ঘটনা এবং ক্রসিং ওভারের গুরুত্ব। এই জিনিসগুলি আমাদের সেল ডিভিশন থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা আলোচনা হিসেবে বলতে পারি। তাহলে আমরা সেল ডিভিশনের মধ্যে আলোচনা করেছি কিছু বিজ্ঞানী নাম, কিছু প্রকারভেদের সিনোনিমাস ওয়ার্ডগুলো, সেল সাইকেল, ইন্টারফেজের দুইটার পার্থক্য, মায়োসিস মানে আসলে কিভাবে পার্থক্য হয়, মাইটোসিসের ধাপগুলো, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস মানে প্রোফেজ 1 এর ধাপগুলো এবং সর্বশেষ ক্রসিং ওভার প্রক্রিয়ার মধ্যে যে শুরু, সমাপ্তি এবং চলমান প্রক্রিয়ার যে কনফিউশন ছিল সেই অংশটুকু। সেল ডিভিশনের এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের লেকচারটা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।